যাচ্ছে তো স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। কালকে আমরা পড়লাম স্নায়ু জিনিসটা কি, নিউরন জিনিসটা কি, নিউরনের সাথে স্নায়ুর সম্পর্ক কি, তাই না? তারপর নিউরনের ছবি টবি সব কিছু পড়লাম। এবার স্নায়ুতন্ত্র, যেটা স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। আচ্ছা, তন্ত্র মানে কি? তন্ত্র মানে সিস্টেম, ঠিক আছে? তো স্নায়ুতন্ত্র মানে কি? স্নায়ু দিয়ে তৈরি যে সিস্টেম শরীরের সারা প্রদানকে নিয়ন্ত্রণ করবে, তাকে আমরা কি বলবো? স্নায়ুতন্ত্র বলবো, ঠিক আছে? দেখ, মানুষ সহ সকল স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুতন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে। একটাকে বলা হয় কেন্দ্রীয়, একটাকে প্রান্তীয়, আরেকটাকে বলা হয় স্বয়ংক্রিয়। কি কি? কেন্দ্রীয়, প্রান্তীয় আর স্বয়ংক্রিয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা কি কি নিয়ে গঠিত হয়? মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড নিয়ে। কি নিয়ে বললাম? মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। মস্তিষ্ক কোথায় থাকে সেটা তো সবাই জানিসই, ওই মাথার খুলির ভেতরে যেটা থাকে সেটাকেই বলা হচ্ছে মস্তিষ্ক। আর সুষুম্নাকাণ্ড কি? মেরুদণ্ডের ভেতর যে জিনিসটা থাকে সেই জিনিসটাকে কি বলা হয়? সুষুম্নাকাণ্ড, ঠিক আছে? তাহলে মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত এবং কেন্দ্রীয় অক্ষ বরাবর, কেন্দ্রীয় অক্ষ মানে দেহের যে কেন্দ্রীয় অক্ষ, দেহের একদম সেন্টার বরাবর, ঠিক আছে, অবস্থিত স্নায়ুতন্ত্রের প্রধান নিয়ন্ত্রণকারী অংশকেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলা হয়। মানে যতগুলো স্নায়ুতন্ত্র আছে, 3টা, কেন্দ্রীয়, প্রান্তীয় আর স্বয়ংক্রিয়, সবার মধ্যে মেইন হচ্ছে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। সুষুম্নাকাণ্ডটি মেরুদণ্ডের ভেতর অবস্থিত, একটু আগেই বললাম, তাই না? এই অংশটি সার্বিকভাবে দৈহিক ক্রিয়াকলাপের সমন্বয় সাধন করে, মানে দেহের যে বিভিন্ন কাজকর্ম তাদের মধ্যে সমন্বয় সাধন করে, একটা কাজের সাথে আরেকটা কাজের সঙ্গে সম্পর্ক যেসব আছে সেগুলো সব নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? যেমন খিদা পেলে আমরা কি করি? আমরা খাবার খাই। এই দুটা কাজের মধ্যে সমন্বয় সাধন। ঘুম পেলে আমরা ঘুমাতে যাই, তাই না? সব কিছু কাজের মধ্যে সমন্বয় সাধন করে। এবার কি? প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সারা দেহে বিন্যস্ত যে সমস্ত স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সংজ্ঞাবহ উদ্দীপনা প্রেরণ করে এবং সেখান থেকে আজ্ঞাবহ উদ্দীপনা বহন করে দেহের বিভিন্ন অংশে নিয়ে যায়, তাকেই প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলা হয়, ঠিক আছে? মানে মাথা আর সুষুম্নাকাণ্ড যেটা ছিল, এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এবার এদের মধ্যেই মেইন কাজটা হয়। এদের থেকে কি করে? ওই যে তারের মতো কিছু কিছু নার্ভ দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকে, তাই না? কিছু কিছু নার্ভ দেহের থেকে তোর উত্তেজনাটা নিয়ে আসে, এখানে প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পর আবার কিছু কিছু নার্ভ ওই জায়গাটায় গিয়ে কোনো অঙ্গে গিয়ে সেটাকে সেই অনুযায়ী কাজ করায়, তাই না? তো এই যে এই তারের মতো যে নার্ভগুলো দেখতে পাচ্ছি আমরা, স্নায়ুগুলো, সেগুলো নিয়েই গঠিত হয় কি? প্রান্তীয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে? তো প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি বলেছে? এটি মস্তিষ্কে যুক্ত 12 জোড়া করোটি স্নায়ু এবং সুষুম্নাকাণ্ডে যুক্ত 31 জোড়া সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত। মানে এই যে মাথা আর সুষুম্নাকাণ্ড ছিল, মাথার থেকে এই ছটা করে 12টা, আর এদিকে 31টা, এদিকে 31টা করে, সরি ছটা করে না, এখানে 12টা করে 24টা, আর এদিকে 31টা করে 62টা টোটাল নার্ভ নিয়ে কি এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা গঠিত। বোঝা গেল? এখানে 31 জোড়া সুষুম্নাকাণ্ডে, আর মাথায় কয় জোড়া? 12 জোড়া। তো যেহেতু মাথার থেকে মাথা করোটির মধ্যে থাকে, তাই না? করোটি বা খুলির মধ্যে, সেই জন্য ওই স্নায়ুগুলোর নাম কি হয়েছে? 12 জোড়ার নাম হচ্ছে করোটি স্নায়ু। আর সুষুম্নাকাণ্ডে যেগুলো যুক্ত সেগুলোকে সুষুম্না স্নায়ু বলেছে, 31 জোড়াকে, ঠিক আছে? তাহলে আমাদের মেইন সেন্ট্রাল নার্ভ সিস্টেম যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেটা পড়লাম। সেখান থেকে কে নিয়ে যাচ্ছে, কে নিয়ে আসছে, সেগুলো নিয়ে কি গঠিত হচ্ছে? প্রান্তীয় স্নায়ুতন্ত্র, সেটাও পড়লাম। বাকি যেটা পড়ে থাকলো সেটাকে আমরা বলছি কি? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কোনগুলো? দেখ, এখন আমরা কিগুলো পড়লাম, যেগুলো আমরা উদ্দীপনা পেলে সাড়া দিচ্ছি, সেই সব নার্ভের কাজ আমরা কি পড়ে ফেললাম। এবার কি? কিছু কিছু কাজ আমাদের অটোমেটিকলি হয় শরীরের ভেতরে, তাই না? যেমন হার্ট নিজে নিজে, হার্টকে তো আমরা ইচ্ছা করে বলতে পারি না যে বিট করো, তাই না?
থামাতে পারি না বা চালাতেও পারি না, ওটা নিজের মতো হয়। তো এইসব আন্তর্যন্ত্র যেগুলো আছে শরীরের ভেতরের অনৈচ্ছিক পেশি দ্বারা যেগুলো নিয়ন্ত্রিত, মানে আমাদের ইচ্ছা অনুসারে যেগুলো হয় না, সেগুলোকে যে স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে তাকে কি বলা হয়? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, দেখ কি বলেছে, স্নায়ুতন্ত্রের অন্তর্গত যে সমস্ত স্নায়ু দেহের আন্তর্যন্ত্র, গ্রন্থি এবং অনৈচ্ছিক পেশির কার্যশীলতা নিয়ন্ত্রণ করে তাদের একত্রে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলা হয়। এর কাজ হলো দেহের বিভিন্ন যন্ত্র, গ্রন্থি, পেশি প্রভৃতির কার্যকারিতা বজায় রাখা এবং তাদের কাজের মধ্যে সুসমন্বয় ঘটানো। ঠিক আছে, যেমন হার্ট তোর বেশি যখন বিট করবে তখন নিশ্চয়ই রক্তের সাপ্লাই বেশি প্রয়োজন হবে, তাই না? তার রক্তের অক্সিজেনের পরিমাণ বেশি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হবে। তো তখন ফুসফুসকেও কী করতে হবে? বেশি বেশি করে পাম্প করতে হবে। তো যখন আমাদের হার্টবিট বাড়বে তখন ফুসফুসকেও বেশি বেশি কাজের সিগন্যাল দিতে হবে। তো এই দুটা যন্ত্রের মধ্যে যে সমন্বয়, কাজের মধ্যে সমন্বয়, এগুলো কে করবে? এগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী তো করি না আমরা। ফুসফুসকে তো বলি না যে হার্টবিট বাড়ছে, ফুসফুস বেশি করে শ্বাস নাও, অটোমেটিকলি আমাদের শ্বাস প্রশ্বাস বেড়ে যায় যখন হার্টবিট বেড়ে যায়, তাই না? তো এগুলো আমাদের ইচ্ছা অনুসারে হয় না, নিজে নিজেই হয়। এগুলো কে করে? সব স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তাহলে আমাদের মেইন কাজগুলো কে কে করছে? মেইন সব প্রসেসিং কে করছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেগুলো আমরা ইচ্ছা অনুসারে করছি, তাই না? আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নিয়ে যাওয়া নিয়ে আসার কাজটা কে করছে? পরিবহন যেটাকে বলে, এগুলো কে করছে? বিভিন্ন অঙ্গে স্নায়ু উদ্দীপনা পরিবহনটা কে করছে? প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আর যেগুলো আমাদের ইচ্ছার বাইরে যেগুলো হচ্ছে আন্তর্যন্ত্রগুলো, সেগুলো কে করছে? স্বয়ংক্রিয়, মানে নিজে নিজে হচ্ছে স্বয়ংক্রিয়। নামের মধ্যেই আছে যে আমাদের ইচ্ছা অনুসারে নয়, নিজে নিজে স্বয়ংক্রিয়। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা সুন্দর ছক করে ভাগ করে দিয়েছে এই স্নায়ুতন্ত্রগুলোকে। দেখ, প্রথমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ভাগ করে বলে দিয়েছে এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তারপর প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর এটা হচ্ছে কি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তো আমরা উল্টো দিক থেকে দেখি, ঠিক আছে? এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুটা ভাগে ভাগ হয়, একটার নাম সমবেদ স্নায়ুতন্ত্র, একটার নাম পরাসমবেদ স্নায়ুতন্ত্র। সমবেদী, ঠিক আছে? এগুলো কি সমবেদী পরসমবেদী আমরা একটু পরেই পড়বো, ঠিক আছে? আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র আমরা একটু আগেই দেখলাম, মাথার থেকে যেগুলো বের হয়। করোটীয় স্নায়ু কয় জোড়া ছিল? 12 জোড়া। আর হচ্ছে তোর সুষুম্না থেকে ছিল, সুষুম্না কাণ্ড থেকে 31 জোড়া, তাই না? প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এবার কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা আমাদের একটু ডিটেলে পড়তে হবে, অনেকটা বড়, তাই না? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি ছিল? মস্তিষ্ক ছিল আর সুষুম্না কাণ্ড ছিল, তাই না? তো সুষুম্না কাণ্ডের ভাগ আমাদের এখানে পড়তে হবে না, আমাদের এখানে পড়তে হবে কি মস্তিষ্কের যে ভাগ, সেই ভাগটা একটু ভালো করে পড়তে হবে। মাথার 3টা পার্ট, প্রথমটাকে বলবো অগ্র মস্তিষ্ক, মাঝেরটাকে মধ্য মস্তিষ্ক, পেছনেরটাকে কি পশ্চাৎ মস্তিষ্ক। বল কি কি? অগ্র মস্তিষ্ক, তারপরে মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, তাই না? তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটা ভাগ, মাথা আর সুষুম্না কাণ্ড। এবার মাথার ভাগ আমরা পড়ছি অগ্র, মধ্য আর পশ্চাৎ, ঠিক আছে? আচ্ছা, এবার অগ্র মস্তিষ্কের আবার দুটা পার্ট, একটার নাম টেলেনসেফালন, একটার নাম কি ডায়েনসেফালন। ওই যে আমরা পড়েছিলাম ওই হরমোনের ভিডিওটা, তোরা দেখেছিস এখনো দেখিস নি? বাহ, ওখানে ছিল আমাদের ডায়েনসেফালন বলে একটা ওয়ার্ড ছিল। সেই ওয়ার্ডটা কি? মাথার অংশ আমি বলেছিলাম। দেখ এখানে ওই মাথার কোন অংশ সেটা বুঝতে পারছিস, মানে অগ্র মস্তিষ্কের একটা অংশ হচ্ছে কি ডায়েনসেফালন, আর আরেকটা অংশের নাম হচ্ছে কি টেলেনসেফালন। একটা কি ডায়েন, একটা টেলেন। মধ্য মস্তিষ্কের কি? মধ্য মস্তিষ্কেরও দুটা পার্ট, সেটা হচ্ছে কি একটার নাম টেকটাম আর একটার নাম সেরিব্রাল পেডাঙ্কল, ঠিক আছে? একটার নাম কি টেকটাম আর একটার নাম সেরিব্রাল পেডাঙ্কল। আর পশ্চাৎ মস্তিষ্কেরও দুটা পার্ট, কি কি? মেটেনসেফালন আর মাইলানসেফালন। বুঝা গেল? বল আমার সাথে সাথে, তাহলে মুখস্থ হয়ে যাবে হয়তো। অগ্র মস্তিষ্কের টেলেন আর ডায়েন, টেলেন আর ডায়েন, টেলেনসেফালন ডায়েনসেফালন।
টেলেনসেফালন, ডায়ানসেফালন। কি বললাম বল সবাই? টেলেনসেফালন, ডায়ানসেফালন। মধ্য মস্তিষ্কের টেকটাম আর সেরিব্রাল পেডাঙ্কল। টেকটাম আর সেরিব্রাল পেডাঙ্কল। ঠিক আছে, সেরিব্রাল পেডাঙ্কল। আর পশ্চাৎ মস্তিষ্কের কি? মেডেনসেফালন আর মাইলানসেফালন। ঠিক আছে, মেডেনসেফালন আর কি? মাইলান। আচ্ছা, মেটেনসেফালন আর কি? মাইলেনসেফালন। মেটেন আর মাইলেন, মেটেন আর মাইলেন দুটাই ম দিয়ে পশ্চাৎ মস্তিষ্কের। ঠিক আছে, তাহলে অগ্র মস্তিষ্কে কি কি ছিল? টেলেনসেফালন, ডায়ানসেফালন। মধ্য মস্তিষ্কের কি? টেকটাম আর সেরিব্রাল পেডাঙ্কল। টেকটাম আর সেরিব্রাল পেডাঙ্কল। আর পশ্চাৎ মস্তিষ্কের কি? দুটাই এম দিয়ে, কি? মেটেন আর মেটেনসেফালন আর মাইলেনসেফালন। দেখ, অগ্র মস্তিষ্কের মধ্যেও সেফালন সেফালন কথাটা আছে, পশ্চাৎ মস্তিষ্কের মধ্যেও সেফালন সেফালন কথাটা আছে, কিন্তু মধ্য মস্তিষ্কের মধ্যে নেই। মধ্য মস্তিষ্কে আছে খালি টেকটাম আর সেরিব্রাল পেডাঙ্কল। আচ্ছা, এইবার দেখ, এই টেলেনসেফালনের মধ্যেও পার্ট আছে। টেলেনসেফালনের মধ্যে তিনটা পার্ট, কি? নাসা মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক। এদিকে দেখ না, দেখি কি করছিস তুই। নাসা মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক আর কি? রেখা মস্তিষ্ক, রেখ মস্তিষ্ক, সরি রেখা না, রেখ মস্তিষ্ক। আর ডায়ালেনসেফালনের মধ্যে চারটা পার্ট আছে, কি কি? থ্যালামাস, হাইপোথ্যালামাস, এপিথ্যালামাস আর মেটাথ্যালামাস। ঠিক আছে, আমরা যখন হরমোন পড়েছিলাম একটা গ্রন্থি ছিল, সবার প্রথমে আমরা পড়েছিলাম কি? হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাসটা কোথায় থাকে? অগ্র মস্তিষ্কের ডায়ানসেফালনের হাইপোথ্যালামাস থাকে। তো ওখানেও আমরা এটা পড়েছিলাম, হাইপোথ্যালামাসের যখন অবস্থান পড়েছিলাম। যাই হোক, মধ্য মস্তিষ্কের যে দুটা ছিল টেকটাম আর সেরিব্রাল পেডাঙ্কল, এদের মধ্যে কোনো ভাগ আমাদের পড়তে হবে না। আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে ভাগ কি কি? মেটেনসেফালনে পন্স আর লঘু মস্তিষ্ক। ঠিক আছে, পন্স আর লঘু মস্তিষ্ক। আর মাইলানসেফালন হচ্ছে একদম লাস্টের পার্টটা, সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক কেন? ওইখান থেকে সুষুম্না কাণ্ড স্টার্ট হচ্ছে। মাথার একদম লাস্টের পার্টটার থেকে সুষুম্না কাণ্ড স্টার্ট হচ্ছে, ওই জন্য সুষুম্না কাণ্ডের যে শীর্ষ সেটাই মাথার এই লাস্টের অংশটা, তাই না? ওই জন্য এটার নাম সুষুম্না শীর্ষক, মাইলানসেফালনের একটা নাম। কি বলছিস? মেডুলা অবলঙ্গটা কি? হ্যাঁ, আরেকটা নাম মেডুলা অবলঙ্গটা। মেডুলা অবলঙ্গটা। আচ্ছা, এরপর দেখি কি বলেছে। এবার ওই মাথার পার্টগুলোই আমাদের একটু ডিটেলে পড়তে হবে। ঠিক আছে, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। যাক, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কটা অংশ নিয়ে গঠিত বললাম? বল। তিনটা কেন? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক আর কি? সুষুম্না কাণ্ড, তাই না? ঠিক আছে, এবার দেখ মস্তিষ্ক সম্পর্কে আমরা ডিটেলে পড়বো। ভাগটা তো আগেই দেখে নিলাম। সুষুম্না কাণ্ডের অগ্রভাগে অবস্থানকারী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীতকায় অংশটি করটির মধ্যে সুরক্ষিত থাকে তাকে কি বলা হয়? মস্তিষ্ক বলা হয়। তাহলে এটা কোথায় থাকছে? সুষুম্না কাণ্ডের ওপরে জাস্ট, তাই না? সুষুম্না কাণ্ডের অগ্রভাগে এটা স্ফীত অংশ, মাথা গোল হয় জানিসই। আচ্ছা, মস্তিষ্কের কিছু কিছু অংশের কাজ এখানে আমাদের পড়তে হবে, যেগুলো আর কি ইয়েতে আছে সিলেবাসে। ঠিক আছে, সব কিছু নেই, যেগুলো আছে আমরা পড়ি। এবার কি? সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স জিনিসটা কি? দেখ, আমাদের গুরু মস্তিষ্ক আমরা একটু আগেই পড়লাম, তাই না? গুরু মস্তিষ্ক অগ্র মস্তিষ্কের মধ্যে ছিল। এই দেখ কই গেল? অগ্র মস্তিষ্কের মধ্যে কি ছিল? টেলেনসেফালন ছিল। টেলেনসেফালনের মধ্যে ছিল কি? আমাদের গুরু মস্তিষ্ক, তাই না? তো এই গুরু মস্তিষ্ককেই বলা হয় কি? সেরিব্রাম। সেরিব্রাম বলা হয়। ঠিক আছে, তো সেরিব্রাম বা গুরু মস্তিষ্কের অন্তর্গত দুটি
সেরিব্রাল হেমিস্ফিয়ার মানে এই সেরিব্রামের দুটা পার্ট, ঠিক আছে। হেমিস্ফিয়ার কেন, হেমিস্ফিয়ার মানে জানিস তো অর্ধবৃত্ত, হেমি মানে অর্ধ আর স্পিয়ার মানে বৃত্ত, ওই গোলক, অর্ধ গোলক। আচ্ছা, মস্তিষ্কের দুই পাশে মেনিনজেস নামক পর্দার ঠিক নিচে সেরিব্রাল কর্টেক্স অংশটি অবস্থিত। মানে মেনিনজেস কি, মস্তিষ্কের মাথার মধ্যে একটা পর্দা থাকে ব্রেনের মধ্যে, ঠিক আছে, সেই পর্দাটার নাম মেনিনজেস। তো মেনিনজেস পর্দা দ্বারা আবৃত থাকে, ঠিক আছে। গুরু মস্তিষ্কটা মেনিনজেস পর্দা দ্বারা আবৃত এবং দুটো পার্টে বিভক্ত, যাদেরকে কি বলা হয়, প্রত্যেকটাকে সেরিব্রাল কর্টেক্স বলা হয়, ঠিক আছে। আচ্ছা, কাজ কি সেরিব্রাল কর্টেক্সের? এর কাজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে শরীরের যে ইম্পর্টেন্ট কাজ সেগুলো এই জায়গাটা দ্বারাই নিয়ন্ত্রিত হয়। যেমন দর্শন, স্বাদ গ্রহণ, ঘ্রাণ মানে গন্ধ নেওয়া আর কি, গরম লাগা, ঠান্ডা লাগা, স্পর্শ অনুভূতি, তারপরে কি ব্যথা নিয়ন্ত্রণ কেন্দ্র রূপে এই জায়গাটা কাজ করে। তাহলে আমাদের যত অনুভূতি টনুভূতি আছে সব কিছুই কি মেইন এই সেরিব্রাল কর্টেক্স দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাই না? এবার কি বলছে, এছাড়া মানুষের বুদ্ধি, স্মৃতি, বিচার, পরিকল্পনা, চেতনা, ইন্টেলেকচুয়াল যেসব বিষয়গুলো, ঠিক আছে, সব কিছুই কি হচ্ছে এই জায়গাটা দিয়েই নিয়ন্ত্রিত হচ্ছে। তারপর কি থ্যালামাসের কথা বলছে। থ্যালামাস কোথায় ছিল দেখ, অগ্র মস্তিষ্কের মধ্যে। আমরা টেলেনসেফালনের থেকে গুরু মস্তিষ্কটা বললাম, এবার ডায়েনসেফালন যে ছিল, ডায়েনসেফালন, সেখান থেকে আমাদের এই থ্যালামাস অংশটা সম্পর্কে একটু করতে হবে, ঠিক আছে। কই গেল, মানব মস্তিষ্কের তৃতীয় মস্তিষ্ক নিলয়ের উভয় পাশে থ্যালামাস দুটি ডিম্বাকার অংশরূপে অবস্থান করে, ঠিক আছে। এই দেখ থ্যালামাসটা কি একদম মাঝখানে দেখা যাচ্ছে, এরকম ডিমের মতো আকৃতি, দেখতে পাচ্ছিস? তাহলে এই মস্তিষ্কের এখানে ভেতরে বিভিন্ন পার্ট থাকে, নিলয় বলে কিছু পার্ট আছে, ঠিক আছে। ওটা আবার হার্টের নিলয় ভাবিস না, ঠিক আছে। এটা মস্তিষ্কের মধ্যেও নিলয় বলে পার্ট আছে। থার্ড যে মস্তিষ্ক নিলয় 3 নাম্বার, সেটার দুই পাশে কি এরকম ডিম্বাকৃতির দুটা থ্যালামাস অবস্থান করে। থ্যালামাসের কাজ কি? থ্যালামাসের কাজ চাপ, তাপ, দর্শন, বেদনা প্রভৃতি সংজ্ঞাবহ উদ্দীপনাকে বিশ্লেষণ করে সেরিব্রাল কর্টেক্সে পাঠায়। মানে চাপ, তাপ আর আমরা যা কিছু দেখি সব কিছু প্রথমে কি থ্যালামাসে আসে, এখান থেকে তারপর কোথায় যায়, সেরিব্রাল কর্টেক্সে যায়, ঠিক আছে। এবার কি বলছে, থ্যালামাস নিদ্রা, জাগরণ, সতর্কভাব প্রভৃতি চেতনার স্তরগুলিকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের ঘুমকে নিয়ন্ত্রণ করে, এটা ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে এমসিকিউ আসতে পারে যে ঘুমকে নিয়ন্ত্রণ করে থ্যালামাস, ঘুমকে নিয়ন্ত্রণ করে থ্যালামাস, ঠিক আছে। তারপরে দেখ হাইপোথ্যালামাসের কথা বলছে। মানব মস্তিষ্ক নিলয়ের থ্যালামাসের ঠিক নিচে তৃতীয় মস্তিষ্ক নিলয়ের অঙ্কদেশে হাইপোথ্যালামাস অবস্থিত। অঙ্কদেশ মানে ফ্রন্ট ভাগ, ঠিক আছে। এর কাজ কি হাইপোথ্যালামাসের? তাপমাত্রা, এই যে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে নিদ্রা জাগরণ হচ্ছে তোর থ্যালামাস, আর তাপমাত্রা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস মানে রাখবি, তাপমাত্রা হিট রিলেটেড, তাই না? হিট, এইচ ফর হিট, এইচ ফর হাইপোথ্যালামাস। আচ্ছা, তাপমাত্রা, খিদে, তৃষ্ণা, তৃপ্তি, ঠিক আছে, যৌন আবেগ, এগুলো সবকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তারপর কি বলছে, পিটুইটারি গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ আর হচ্ছে হাইপোথ্যালামাস, যে আমরা আগেই পড়েছি পিটুইটারি ওই হরমোন চ্যাপ্টারে, পিটুইটারি গ্রন্থি যে ছিল, পিটুইটারি গ্রন্থির ক্ষরণগুলো কে নিয়ন্ত্রণ করছিল, সব হাইপোথ্যালামাস, ঠিক আছে। তাহলে হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণেও সাহায্য করে, আর এই সব যেগুলো আগে পড়লাম সেগুলো নিয়ন্ত্রণেও সাহায্য করে। এবার চলে আসি কি মধ্য মস্তিষ্কে। তাহলে অগ্র মস্তিষ্কের অনেকগুলো ভাগ ছিল, টেলেনসেফালন, ডায়েনসেফালন। টেলেনসেফালনের 3টা পার্ট, ডায়েনসেফালনের তো 4টা পার্ট। কিন্তু অত কিছুর মধ্যে থেকে আমরা কি পড়লাম, আমরা খালি ওই গুরু মস্তিষ্ক বা সেরিব্রামের পার্টটা পড়লাম, সেরিব্রাল কর্টেক্স যেগুলো সেগুলো পড়লাম সেরিব্রামের মধ্যেও, আর হচ্ছে এদিক থেকে কি পড়লাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস পড়লাম। এবার কি মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক কি অগ্র মস্তিষ্ক আর
পশ্চাৎ মস্তিষ্কের মাঝে তাদের সংযোগকারী অংশরূপে মধ্য মস্তিষ্ক বিন্যস্ত থাকে। এবার কাজ, অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজের মধ্যে সমন্বয় ঘটায়। ঠিক আছে, এটা সাধারণ বুদ্ধির থেকেই বলা যাবে এই কাজটা, তাই না? আচ্ছা, মধ্য মস্তিষ্কের টেকটাম নামক অংশ দর্শন, শ্রবণ, ঠিক আছে, এগুলোর প্রতিবর্তের নিয়ন্ত্রক কেন্দ্ররূপে কাজ করে। বোঝা গেল? দর্শন আর শ্রবণ প্রতিবর্তের নিয়ন্ত্রক রূপে কাজ করে। দর্শন আর শ্রবণ, শুধু দর্শন আর শ্রবণ, আর কিছু কিন্তু নয়। আচ্ছা, এবার কি পন্স? পন্স কোথায় ছিল? দেখ, লঘু মস্তিষ্ক কোথায় ছিল বল? মেটানসেফালনে ছিল, তাই না? লঘু মস্তিষ্কর পাশে যেটা ছিল পন্স। পশ্চাৎ মস্তিষ্কের মেটানসেফালন অংশে দুটা অংশ ছিল তোদের, একটা পন্স, একটা ছিল লঘু মস্তিষ্ক, তাই না? তাহলে পন্সের সম্পর্কে আমাদেরকে এখন পড়তে হবে। হ্যাঁ, মধ্য মস্তিষ্কের নিচে চতুর্থ মস্তিষ্ক নিলয়ের অঙ্কদেশে, ঠিক আছে, চতুর্থ, আগেরগুলো কি ছিল? হাইপোথ্যালামাস, থ্যালামাস তৃতীয়, আর এটা কি হচ্ছে? চতুর্থ। চতুর্থ মস্তিষ্ক নিলয়ের অঙ্কদেশে সুষুম্না শীর্ষকের ঠিক ওপরে পন্স অবস্থিত। সুষুম্না শীর্ষক বা মেডেলা অবলঙ্গাটা, তাই না? এর ওপরে কি আছে? পন্স অবস্থিত আছে, ঠিক আছে? আচ্ছা, এর কাজ কি? মূত্র নির্গমন, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, এগুলোতে কি ভূমিকা আছে এর? তাহলে আমাদের হার্টবিট আর হচ্ছে ওই টয়লেট নিয়ন্ত্রণ করে কে? এই পন্স, ঠিক আছে, লঘু মস্তিষ্কের পাশে যেটা থাকে। তারপরে কি বলছে? সেরিব্রাম ও সেরিবেলামের মধ্যে সেতুর মতো কাজ করে। সেরিব্রাম মানে কি? গুরু মস্তিষ্ক, আর সেরিবেলাম মানে লঘু মস্তিষ্ক, ঠিক আছে? পন্স তো আমরা জানি ওই মেটেনসেফালনে দুটা পার্ট ছিল, একটা পন্স আর একটা হচ্ছে তোর লঘু মস্তিষ্ক, তাই না? তো সেই লঘু মস্তিষ্ক আর সামনের গুরু মস্তিষ্ক, ওদের মধ্যে কি সংযোগ রক্ষা করছে সেতুর মতো। এবার লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম সম্পর্কে আমাদেরকে একটু পড়তে হবে। চতুর্থ মস্তিষ্ক নিলয়ের পৃষ্ঠদেশে, তাহলে চতুর্থ মস্তিষ্ক নিলয়ের অঙ্কদেশে কে ছিল? পন্স। আর পৃষ্ঠদেশে কে ছিল বল? লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। তাহলে এই যে এরকম একটা জায়গায় কে আছে? এই যে কালো যে দাগটা দিলাম, এরকম জায়গায় কি আছে? চতুর্থ মস্তিষ্ক নিলয়। এর অঙ্কদেশ মানে সামনে কে আছে? পন্স আছে, আর পেছনে কে আছে? সুষুম্না কাণ্ড, সরি, লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক, ঠিক আছে? আর এই লঘু মস্তিষ্ক আর এই পন্স মিলেই কি হয়ে যাচ্ছে বল? মেটেনসেফালন। মেটেনসেফালন, তাই না? এটা আর এটা মিলে মেটানসেফালন। আর এটা কি হয়ে যাচ্ছে? সুষুম্না কাণ্ডের যে ফ্রন্টটা সুষুম্না শীর্ষক, তাই না? মানে এটা হয়ে যাচ্ছে তোর মাইলেনসেফালন। তাহলে এটা মাইলেনসেফালন, এই দুটা মিলে মেটেনসেফালন, আর এরা এইটুক জায়গা মিলে কি হয়ে গেল তাহলে? পশ্চাৎ মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক শুধু এইটুকু, এইটুকু লঘু মস্তিষ্ক, সামনেরটুকু কি? সামনেরটুকু হচ্ছে পন্স, তাই না? লঘু মস্তিষ্ক আর পন্স। চতুর্থ মস্তিষ্ক নিলয়ের পৃষ্ঠদেশে কি? লঘু মস্তিষ্ক, অঙ্কদেশে কি? পন্স, তাই না? পৃষ্ঠদেশে লঘু মস্তিষ্ক, অঙ্কদেশে পন্স। আর এটার জাস্ট নিচে কি আছে বল? সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক। তাহলে সুষুম্না শীর্ষক যেই অংশটা, তার নাম কি? হ্যাঁ, মাইলেনসেফালন, তাই না? সুষুম্না শীর্ষক বা মেডেলা অবলঙ্গটা যে অংশটা, সেই অংশটার আরেকটা নাম কি? মাইলেনসেফালন। আর এখানে তোর লঘু মস্তিষ্ক আর পন্স মিলে কি গঠিত হচ্ছিল? মেটেনসেফালন, তাই না? তাহলে এই মেটেনসেফালন মাইনসেফালন মিলে কি হয়ে গেল? পশ্চাৎ মস্তিষ্ক, তাই না? ঠিক আছে। আর মধ্য মস্তিষ্ক আর হচ্ছে তোর ওই কি যেন বলে ওটাকে, অগ্র মস্তিষ্ক, ওগুলো তো ওপরে আছে সব, তাই না? ঠিক আছে, মাথার ছবি আসবে না, তবু ছবির থেকে যদি মনে রাখিস তাহলে মনে রাখাটা সহজ হবে আর কি, কোথায় কি আছে। এদের মাথাগুলো বড় বড়, আমাদের ছোট ছোট। এই দাদা আমারটা ভালো না? তো সেই একদম তোর মতো দিক প্যাচগুলো দেখছিস? আচ্ছা, এবার কি? সুষুম্না শীর্ষক বা মেডেলা অবলঙ্গাটা, ঠিক আছে? এটি পন্স ও সুষুম্না কাণ্ডের মধ্যবর্তী পশ্চাৎ মস্তিষ্কের অংশ।
লঘু মস্তিষ্ক। প্রবলেমটা কি তো? আচ্ছা, লঘু মস্তিষ্কের একটা কাজ কিন্তু এখানে দেয়নি মনে হয়, মনে রাখতে হবে। দেহের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে? আমার ওই তিনটা দিছি। এই তো দিয়েছে রে। পেশির সংকোচন নিয়ন্ত্রণ করে, আচ্ছা, পেশির কার্যকারিতা সমন্বয় ঘটায়। ঠিক আছে। এই যে দিয়েছে দেহের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে। আর কি, দেহের ঐচ্ছিক পেশির চলন নিয়ন্ত্রণ করে। ওই যে তুই বললি পেশির, ওটা মানে ওই ঐচ্ছিক পেশির চলন নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেহের ভারসাম্যকে রক্ষা করে লঘু মস্তিষ্ক, ঠিক আছে। এবার কি, সুষুম্না শীর্ষক বা মেডেলা অবলাঙ্গাটা। মেডেলা অবলাঙ্গাটা কোথায় থাকে আমরা তো দেখলামই। এবার কাজটা দেখতে হবে। কাজ কি, বিভিন্ন আন্তর্যন্ত্রের প্রতিবর্ত ক্রিয়া, যেমন হঠাৎ প্রতিবর্ত ক্রিয়া মানে কি আমরা পরে পড়বো, ঠিক আছে। মানে অটোমেটিকলি যে জিনিসটা আমরা করি, তোর চোখের কাছে একটা মাছি আসলে অটোমেটিকলি চোখ বন্ধ হয়ে যায়, তোকে ভাবতে হয় না, ঠিক আছে। এইসব জিনিসকে কি বলা হয়, প্রতিবর্ত ক্রিয়া। আচ্ছা দেখ, যেমন কি বলছে, হাঁচি, কাশি, বমি, লালাক্ষরণ প্রভৃতি, এগুলো নিয়ন্ত্রণে সুষুম্না শীর্ষক কাজ করে। আর কি, প্রশ্বাস নিঃশ্বাসের মাত্রাও নির্ভর করে, মাত্রা আর গভীরতাও এর উপর নির্ভর করে পরিবর্তিত হয়, ঠিক আছে। তাহলে এখানে কি বললাম, সুষুম্না শীর্ষকে বিভিন্ন মানে প্রতিবর্ত ক্রিয়ার সঙ্গে মনে রাখবি, প্রতিবর্ত ক্রিয়া ওয়ার্ডটা মনে রাখবি, এটা হচ্ছে কি ওয়ার্ড এখানে, প্রতিবর্ত ক্রিয়া আর কি এই শ্বাস প্রশ্বাস, ঠিক আছে। তাহলে আমাদের ইয়ে কি ছিল, খিদা তৃষ্ণা কে ছিল, ওর তো সে কি বলে হচ্ছে গুরু মস্তিষ্ক। থ্যালামাস ছিল না হাইপোথ্যালামাস ছিল? দেখ, তাপমাত্রা, খিদা তৃষ্ণা, হাইপোথ্যালামাস। এইচ ফর হিট বলেছিলাম, এইচ ফর হিট, এইচ ফর হাইপোথ্যালামাস, তাই না। নিদ্রা জাগরণ কে ছিল, থ্যালামাস। তাহলে নিদ্রা জাগরণের সঙ্গে থ্যালামাস ইম্পর্টেন্ট, তারপরে টেম্পারেচারের সঙ্গে হাইপোথ্যালামাস ইম্পর্টেন্ট, ব্যালেন্স রক্ষার সঙ্গে লঘু মস্তিষ্ক ইম্পর্টেন্ট। আর এদিক থেকে তো লাস্টেরটা কি পড়লাম, সুষুম্না শীর্ষক, প্রতিবর্ত ক্রিয়া আর কি শ্বাস প্রশ্বাসের সঙ্গে কে ইম্পর্টেন্ট, সুষুম্না শীর্ষক, ঠিক আছে। ঠিক আছে, বাকিগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এই যে এই চারটা যে আমি বক্স করলাম এগুলো বেশি ইম্পর্টেন্ট। এবার দেখ কি বলেছে, সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড, ঠিক আছে। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সেকেন্ড পার্ট। এর ভেতরের দিকে কি থাকে, ধূসর বস্তু, মানে এর ভেতরের দিকে একটা অংশ থাকে যার নাম ধূসর বস্তু, আর বাইরের দিকের অংশটার নাম কি বল, শ্বেত বস্তু। হোয়াইট ম্যাটার আর গ্রে ম্যাটার বলে ইংরেজিতে, ঠিক আছে। ভেতরের দিকে কি থাকে, ভেতরের দিকে থাকে গ্রে ম্যাটার, আর বাইরের দিকে থাকে কি, হোয়াইট ম্যাটার। আমাদের এখানে কই আমরা দুটো পাচ্ছি না। আগে পরে কোথাও আছে দেখিস, না থাকলে লিখে নিতে হবে পরে। আচ্ছা, কি বলেছে, এটি কেন্দ্রীয়, হ্যাঁ এটা তো বললামই। ওদের ভাবি একটু বাইরে কি বলেছে, সুষুম্নাকাণ্ডের ভেতরের দিকে থাকে ধূসর বস্তু, বাইরের দিকে থাকে শ্বেত বস্তু। মানব মস্তিষ্কে সুষুম্না শীর্ষকের নিচ থেকে এটি উৎপন্ন হয়, ঠিক আছে। উৎপন্ন হয়ে কোথায় যায়, মেরুদণ্ডের ভেতর দিয়ে এটি বিস্তৃত হয়। তারপর কি বলেছে, মেরুদণ্ডের যে কশেরুকার ভেতর দিয়ে নিউরাল ক্যানেল থাকে, ঠিক আছে, এটি তার অন্ত পর্যন্ত, মানে মেরুদণ্ডের দিয়ে কি তৈরি হয়, মেরুদণ্ড দিয়ে এরকম গ্যাপ তৈরি হয় হাড় দিয়ে, ঠিক আছে, মাঝখানে গ্যাপ থাকে, এগুলোকে কশেরুকা বলছে। তো কশেরুকার একদম মানে গোটা মেরুদণ্ডটা জুড়েই কি থাকে বল, সুষুম্নাকাণ্ডটা বিস্তৃত থাকে। আর এদের মধ্যে দিয়ে এরকম করে নার্ভ বের হয়, কয় জোড়া, 31 জোড়া। এবার কি বলছে দেখ, কাজ বাহ্যিক, এদিকে দেখ না,
বাহ্যিক অনুভূতিকে প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু দ্বারা মস্তিষ্কে এবং মস্তিষ্কের কার্যকরী নির্দেশকে স্নায়ু দ্বারা কারক অঙ্গে পৌঁছে দেয়। কি হচ্ছে? ঠিক আছে, কি বললাম? বাহ্যিক অনুভূতিকে প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে, মানে এই ছিল তো, প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে আসছিল, আসছিল ওই তারের মতো করে স্নায়ু দিয়ে উদ্দীপনাগুলো আসছিল, এটা এখান থেকে কোথায় গেল? মাথায় গেল, মাথায় প্রসেসিং হয়ে আবার এটার মধ্যে দিয়ে বাইরে চলে গেল, ইয়েতে চলে গেল শরীরের বিভিন্ন কারক অঙ্গে, যেখানে যেটা দিয়ে রেসপন্স করবে, তাই না? আচ্ছা, সুষুম্নাকাণ্ডের ধূসর বস্তু প্রতিবর্ত ক্রিয়ায় নিয়ন্ত্রক রূপে কাজ করে। প্রতিবর্ত ক্রিয়া মানে কি একটু আগেই বললাম, যেটা অটোমেটিকলি হয়, তাই না? প্রতিবর্ত ক্রিয়ার মেইন কাজটা কে করে? সুষুম্নাকাণ্ডের ভেতরে যেটা থাকে ধূসর বস্তু, সেই ধূসর বস্তুকে এই প্রতিবর্ত ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। আর যেগুলো চিন্তা ভাবনা করে আমরা করি, ঠিক আছে, যেগুলো আমাদের অনুভূতি হয়, সেগুলো কে করে? মাথা করে। আর যেগুলো অটোমেটিকলি হয়ে যায়, সেগুলো কি করছে? সুষুম্নাকাণ্ডের ধূসর বস্তু, ঠিক আছে। এছাড়াও প্রতিবর্ত ক্রিয়া আরেকটা কে ছিল বল? আরেকটা কাজ কে করছিল? মাথার কোন অংশ? সুষুম্না শীর্ষক, তাই না? তাহলে সুষুম্না কাণ্ড করছে, ওই জন্য মস্তিষ্কের সুষুম্না কাণ্ডের কাছাকাছি যে জিনিসটা, সেই জিনিসটাই করবে, এটাই স্বাভাবিক, তাই না? যেন সুষুম্না কাণ্ড আর সুষুম্না কাণ্ডের কাছাকাছি যে ছিল সুষুম্না শীর্ষক মাথার, তারা কি করছে? প্রতিবর্ত ক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করছে। এইভাবে রিলেট করে করে মনে রাখবি, না হলে মনে থাকবে না। আচ্ছা, মেনিনজেস ও সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এই দুটি সাহায্যকারী অংশ নিচে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। মেনিনজেস মানে কি? এই মাথার যে পর্দাটা, সেই পর্দাটাকে কি বলা হয় বল? মেনিনজেস। শুধু মাথা না, মস্তিষ্ক না, সুষুম্নাকাণ্ডের বাইরেও এই পর্দাটা থাকে, ঠিক আছে। আচ্ছা, মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডকে কি করে? যান্ত্রিক আঘাত এবং সংক্রমণ থেকে রক্ষা করে। করোটি ও সেরিব্রাল হেমিস্ফিয়ারে রক্ত সরবরাহে সাহায্য করে। মানে করোটি মানে খুলির কথা বলছে, ঠিক আছে, খুলি। আর কি বলছে? সেরিব্রাল হেমিস্ফিয়ার মানে একটু আগেই পড়লাম, গুরু মস্তিষ্কের একটা পার্ট, তাই না? সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাম মানে কি? গুরু মস্তিষ্ক, আর সেরিব্রাল হেমিস্ফিয়ার কি? গুরু মস্তিষ্কের পার্ট। তো এই দুটা জায়গায় কি মেনিনজেস পর্দাটা রক্ত সরবরাহ করতে সাহায্য করে। এবার কি? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, মস্তিষ্কের ওই যে নিলয় বলে বললাম না, একটা পার্ট থাকে মস্তিষ্কে, সেই নিলয়গুলোতে কি থাকে? আর হচ্ছে এই সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালীর সাব অ্যারাকনয়েড স্থানে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বিন্যস্ত থাকে, ঠিক আছে। তাহলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা কোথায় থাকছে বল? মস্তিষ্ক নিলয়ে থাকছে। আর কি? সাব অ্যারাকনয়েড স্থান বলে একটা স্থান আছে, সেটা হচ্ছে কি এই মেনিনজেস যে পর্দা আছে, পর্দারই বিভিন্ন পার্ট থাকে, তাদের মধ্যে একটা জায়গাকে কি বলা হচ্ছে? সাব অ্যারাকনয়েড স্থান, ঠিক আছে। সাব অ্যারাকনয়েড স্থানে কি থাকে? সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। আচ্ছা, এবার সাব অ্যারাকনয়েড স্থানটা কি সেটা সম্পর্কে বলেছে। ওই অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটারের যে মাঝখানের জায়গাটা, মানে এই মেনিনজেস পর্দাটা এরকম তিনটা ভাগে থাকে, ঠিক আছে। একটার নাম পায়া ম্যাটার, একটার নাম ডুরা ম্যাটার, আর একটার নাম কি? অ্যারাকনয়েড ম্যাটার। তো অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটারের মাঝখানে যে গ্যাপটা থাকে, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছিস, এই গ্যাপটার মধ্যেও কে থাকে বল? এই গ্যাপটার মধ্যে এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড জিনিসটা বিদ্যমান। আচ্ছা, এবার কি বলছে? কাজ, সমগ্র মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডকে বাহ্যিক আঘাত থেকে কুশনের মতো রক্ষা করে। আর কি বলেছে? মস্তিষ্কে কুশনের মতো, কুশন মানে বালিশ টালিশ, কুশন বলছে। মস্তিষ্কে পুষ্টি পদার্থ সরবরাহ করে এবং তার থেকে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলোকে কি দূর করে, ঠিক আছে। আচ্ছা, এই যে মেনিনজেসের যে তিনটা পর্দার কথা বললাম, এখানে দিয়েও দিয়েছে, দেখ, পায়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর ডুরা ম্যাটার। এরা কি ভেতর থেকে বাইরের দিকে থাকে, মানে সবার ভেতরে কে থাকে? পায়া ম্যাটার,
ঠিক আছে, তারপরে কি মাঝখানে থাকে অ্যারাকনয়েড ম্যাটার, তারপরে কি থাকে দূরে থাকে ডুরা ম্যাটার। মনে রাখবি দূরে থাকে কি ডুরা ম্যাটার। আচ্ছা, এবার মাথার আর সুষুম্না কাণ্ডের মেইন জিনিসগুলো হয়ে গেল, যেটু কঠিন ছিল মুখস্থ করার। এবার হ্যাঁ আমাদের বইগুলোতে নাই কেন? নাই কেন আমি কিভাবে ওইটাই বলবো? নাই, মেন ওইগুলোর নামগুলাই নাই। বাকি তো হ্যাঁ টয়লেট যাবো। অত কথা নাই, পরীক্ষা ঘুম নিয়ন্ত্রণ হচ্ছে। প্রতিবর্ত ক্রিয়া আর প্রতিবর্ত পথ, ঠিক আছে। চিন্তাভাবনার মাধ্যমে কোনো কাজের জন্য আমাদের কি আছে, মস্তিষ্ক, একটু আগেই বললাম, ঠিক আছে। আর যেটা অটোমেটিকলি হয় সেটাকে করে সুষুম্নাকাণ্ড করে জেনারেলি, সেটাকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। দেখ কি বলেছে, অন্ধকারের মধ্যে চোখে উজ্জ্বল আলো এসে পড়লে নিজে থেকে আমাদের চোখ কি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাই না? সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় হঠাৎ করে যদি লাইট পড়ে চোখের মধ্যে। আচ্ছা, এই প্রতিক্রিয়াটা কি আমরা ভেবে ভেবে করি না, সেই জন্য এটাকে আমরা মস্তিষ্ক দ্বারা সেটা নিয়ন্ত্রিত হয় না। যেহেতু আমরা ভেবে করি না, মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, একে কি বলি, প্রতিবর্ত ক্রিয়া বলা হয়, ঠিক আছে। আচ্ছা, প্রতিবর্ত ক্রিয়ার সংজ্ঞা দিয়েছে, দেখ। নির্দিষ্ট কোনো বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপনার প্রভাবে প্রাণীদেহের তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত ও অনৈচ্ছিক স্নায়বিক প্রতিক্রিয়াকেই প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। প্রতিবর্ত পথ, যে নির্দিষ্ট স্নায়ুপথে স্নায়ুস্পন্দন আবর্তনের দ্বারা প্রতিবর্ত ক্রিয়া সংঘটিত হয় তাকে কি বলছে, প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক বলা হয়। মানে প্রতিবর্ত ক্রিয়াটা যেই পথ দ্বারা তোর নিয়ন্ত্রিত হয় তাকে কি বলা হচ্ছে, প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক বলা হয়, ঠিক আছে। এবার কি প্রতিবর্ত ক্রিয়ার প্রকারভেদ। প্রতিবর্ত ক্রিয়াটা শুধু জন্মগত হয় এরকমই না, প্রতিবর্ত ক্রিয়াটা অর্জিতও হতে পারে। মানে আমাদের অভ্যাসের দ্বারাও কিছু কিছু কাজ এরকম হয়ে যেতে পারে যে আমরা অটোমেটিকলি করে ফেলি, ঠিক আছে। যেমন দেখ, জন্মগত প্রতিবর্ত ক্রিয়াটা আগে পড়ে নিই, তারপর আমাদের ওই অর্জিত প্রতিবর্ত ক্রিয়া পড়ব। আচ্ছা, বিজ্ঞানী ইভান পেট্রোভিচ প্যাভলভ এই প্রতিবর্ত ক্রিয়াকে দুই ভাগে ভাগ করেন, কি হয়ে গেল, জন্মগত আর কি অর্জিত। জন্মগত বা ইনবর্ন রিফ্লেক্স অ্যাকশন, যেসব প্রতিবর্ত ক্রিয়া জন্মের পর থেকেই বিদ্যমান এবং যেগুলি পূর্ব অভিজ্ঞতার ওপর নির্ভরশীল নয় তাদেরকে জন্মগত বা শর্তবিহীন বা সহজাত প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। যেমন জন্মের সঙ্গে সঙ্গে শিশুরা স্তনপানের ইচ্ছা প্রকাশ করে, ঠিক না? তারপরে কি দুধের স্বাদ পাওয়ার পর সদ্যজাত বাচ্চার লালাক্ষরণ হয়, ঠিক আছে। এটা তো আগে থেকে কেউ শিখিয়ে দেয়নি, অটোমেটিকলি হয়, তাই না? ঠিক আছে, তারপর কি বলছে, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। অর্জিত আমাদের নাই। নাই না, আছে কোথায়? একটু অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, যেসব প্রতিবর্ত ক্রিয়া জন্মের পর বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়, অভ্যাসের দ্বারা যেটা হয় আর কি, তাদেরকে কি বলা হচ্ছে, অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। যেমন হাঁটা, কথা বলা, সাইকেল চালানো, টাইপ করা প্রভৃতি, গান গাওয়া, কবিতা মুখস্থ। গান গাওয়া, ঠিক আছে। এটা কি, এগুলো করতে গেলে আমাদের অত ভাবতে হয় না, তাই না? এগুলো নিজে থেকেই করা যায়, এই জন্য এগুলো প্রতিবর্ত ক্রিয়া, বাট এগুলো আমরা কি জন্মের পর শিখেছি, তাই না? আচ্ছা, এখানে দেখ একটা প্রতিবর্ত পথের একটা ছবি দিয়েছে, কোথায় ছবিটা এই যে এখানে স্ক্রিনে। আমাদের বই নাই। কি হচ্ছে, এই গ্রাহক, হ্যাঁ কে এটা? হ্যাঁ, তাহলে গ্রাহক থেকে কি হচ্ছে, একটা নিউরন দিয়ে যাচ্ছে, যেখানে প্রসেসিং হবে সেখানে যাচ্ছে, তো সেটাকে কি বলবো, সংজ্ঞাবহ বলবো, তাই না? সংজ্ঞাবহ নিউরন কালকেই পড়েছি। সংজ্ঞাবহ নিউরন দ্বারা কোথায় গেল, সুষুম্না কাণ্ডে গেল, সুষুম্না কাণ্ড থেকে আর মাথায় যাবে না, যেহেতু প্রতিবর্ত ক্রিয়া সুষুম্না কাণ্ডের মধ্যেই প্রসেসিং হবে। তো সুষুম্না কাণ্ডের মধ্যে প্রসেসিং হলো, একে কি বলছে, সংযোগী নিউরন, যেটা আজ্ঞাবহ আর সংজ্ঞাবহর মাঝখানে থাকে।
তো সুষুম্নাকাণ্ডের থেকে প্রসেসিং হয়ে কি হয়ে গেল, আজ্ঞাবহ বা চেষ্টীয় নিউরন দ্বারা কারক অঙ্গে পৌঁছে গেল, আর এখানে গিয়ে কারক অঙ্গে গিয়ে কাজ করলো। ঠিক আছে, আচ্ছা এবার দেখ, না চোখ না, চোখের আগে আরো আছে প্রতিবর্ত পথের অংশ, এগুলো আবার ডিটেইলে পড়তে বলেছে। প্রতিবর্ত পথের কটা অংশ? প্রধানত 5টা অংশ। তোদের বইও আছে কি এটা? এগুলা কি হ্যাঁ, তো গ্রাহক গ্রাহক। বেদি সাধারণত রিসেপ্টর। চেষ্টীয় একটা হচ্ছে কি গ্রাহক, হ্যাঁ, কি 5টা অংশ কি কি, ওই যে আমরা 3টা নার্ভ পড়লাম, 3টা নার্ভ আর ওই 2টা অঙ্গ, একটা হচ্ছে গ্রাহক আর একটা কি কারক, এই হচ্ছে 5টা অঙ্গ, তাই না? এই গ্রাহক পরিবেশ থেকে যে অংশটা কি করবে, উদ্দীপনা গ্রহণ করবে, তাকে গ্রাহক বলা হবে। সংজ্ঞাবহ বা অন্তর্বাহী স্নায়ুকোষ কি, সংজ্ঞাবহ স্নায়ুকোষ বা নিউরন গ্রাহক থেকে স্নায়ু উদ্দীপনা কোথায় নিয়ে যাবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে, তাই না, স্নায়ুকেন্দ্রে। আচ্ছা, স্নায়ুকেন্দ্র কি আছে এখানে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত সুষুম্নাকাণ্ডর ধূসর বস্তুটাই এখানে কি করছে প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে, বল। রূপান্তরিত করছে। কাজ হিসেবে কাজ হ্যাঁ, করছে। এখানেই হচ্ছে এই স্নায়ুকেন্দ্র হিসাবে কাজ করছে, তাই না? আচ্ছা, সংজ্ঞাবহ স্নায়ুস্পন্দন চেষ্টীয় স্নায়ুস্পন্দনে রূপান্তরিত হয়। সংজ্ঞাবহ মানে যেটা আসছে, আর চেষ্টীয় মানে যেটা আমি করতে বলছি, সিগন্যাল পাঠাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপর কি হয়ে গেল, চেষ্টীয় বা আজ্ঞাবহ বা বহির্বাহী স্নায়ুকোষ, বহির্বাহী নিউরন দ্বারা কি হয়, চেষ্টীয় স্নায়ু উদ্দীপনা কারক অঙ্গে পৌঁছায়। তারপর কি কারক অঙ্গ, যে অঙ্গে মানে ফাইনালি উদ্দীপনাটা পৌঁছাবে এবং কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, একে কি বলা হয়, এই ইফেক্টরও বলা হয়, ইফেক্টর অঙ্গও বলা হয়। প্রথমেরটা কালকেই পড়েছিলাম আমরা, অ্যাফেক্টর আর ইফেক্টর, তাই না? যেটা দিয়ে আসছে সেটা অ্যাফেক্টর, আর যেটা দিয়ে মানে যাচ্ছে সেটাই কি ইফেক্টর, ই। আচ্ছা, চেষ্টীয় নিউরন বাহিত স্নায়ু উদ্দীপনার প্রভাবে এরা সাড়া দেয়, হয়ে গেল। উদাহরণ দিয়েছে, দেখ, পায়ের নিচে কাটা বিঁধলে আমরা তৎক্ষণাৎ সেখান থেকে পা সরিয়ে নিই। এই প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে কি হয় সেটা আমরা একটু ডিটেইলে দেখছি। পায়ের নিচে অসংখ্য গ্রাহক থাকে যারা কাটা ফোটার অনুভূতি গ্রহণ করে, হয়ে গেল গ্রাহকের কাজ। এরপর কি এই অনুভূতি অন্তর্বাহী স্নায়ু কোষের দ্বারা কি হয়, স্নায়ুকেন্দ্রে পৌঁছায় এবং বহির্বাহী স্নায়ুকোষের দ্বারা পায়ের পেশিতে ফিরে আসে। পায়ের পেশি এখানে কি কারক, তাই না? আচ্ছা, স্নায়ুস্পন্দনের প্রভাবে পেশি সংকুচিত হয় এবং সেই পা কাটা বাঁধা স্থান থেকে সরে আসে, তাই না? আমরা পাটা উঠিয়ে নিই, যেখান থেকে কাটা ছিল সেখান থেকে পাটা উঠিয়ে নিই। প্রত্যহিক জীবনে কি বলেছে, প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব। প্রতিবর্ত ক্রিয়া জীবকে বিভিন্ন প্রাত্যহিক সমস্যা সমাধানে সাহায্য করে, যেমন দ্রুত চোখের পলক পড়া। চোখে সূর্যের আলো বা ধুলাবালি পড়লে আমরা কি করি, দ্রুত চোখ বুজে ফেলি, তাই না? তাহলে চোখের প্রতিরক্ষা প্রদানে এই প্রতিবর্ত ক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। তারপরে কি বলেছে, কাশিও কিন্তু প্রতিবর্ত ক্রিয়া। কাশি আমরা ভেবে চিন্তে কাশি না সবসময়, তাই না? সবসময় কি মানে কখনোই আমরা ভেবে চিন্তে কাশি না, ভেবে চিন্তে কাশলে সেটা আনন্যাচুরাল। শ্বাসনালীতে কোনো বস্তু হঠাৎ প্রবেশ করলে তৎক্ষণাৎ কাশি হয়। দ্রুত কাশির ফলে কি হয়, বলপূর্বক ফুসফুসের বায়ু জোর করে আমরা ওই জায়গাটার থেকে বের করে নিই, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, আমাদের যেই জিনিসটা আটকে ছিল, যেহেতু জোরপূর্বক আমরা বের করছি বায়ুটা, সেই বায়ুর সাথে সাথে সেই জিনিসটাও বাইরে বেরিয়ে যায়। তারপর কি বলেছে, হাঁচি ওই কাশির মতোই হাঁচিটা কি ওই নাসা পথে যেটা আটকায়, নাকের পথে যেটা যদি কিছু আটকায়, রেণু, ধোঁয়া, ধুলোবালি এগুলো প্রবেশ করলে হাঁচির মাধ্যমে জোরে বাতাস বের করি, বাতাসের সঙ্গে ওই সব বাইরের বস্তু বের হয়ে যায়। দেখ, প্রাত্যহিক জীবনে শুধুমাত্র সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত সরল প্রতিবর্ত ক্রিয়া এবং মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত জটিল প্রতিবর্ত ক্রিয়া দেখা যায়। তাহলে দেখ, কিছু কিছু আমাদের প্রতিবর্ত ক্রিয়া শুধু সুষুম্নাকাণ্ড দিয়েই হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেগুলো হচ্ছে সরল, যেমন কি চোখে আলো পড়লে চোখ বুজে যাওয়া, বোঝা গেল? এগুলো হচ্ছে সরল কিছু প্রতিবর্ত ক্রিয়া, এগুলো হচ্ছে সুষুম্নাকাণ্ড দিয়েই হচ্ছে। আর যেগুলো আমরা ভেবে চিন্তে কাজ করছি সেগুলো মস্তিষ্ক দিয়ে হচ্ছে। আর কিছু কিছু থাকলো যে জটিল প্রতিবর্ত ক্রিয়া, এটা দুটারই প্রায় মিক্সচারের মতো বলতে পারিস। কিছুটা সুষুম্নাকাণ্ড দ্বারা হচ্ছে,
কিছুটা মাথার দ্বারাও হচ্ছে, যেমন হাঁটা চলা, সাইকেল চালানো, ঠিক আছে? এখানে মাথাও কাজ করছে, মানে ভাবনা চিন্তাও হালকা কাজ করছে, আর কিছুটা ওই অভ্যাসগতভাবে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। ওই জন্য মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড দুজনেই কাজ করছে জটিল প্রতিবর্ত ক্রিয়ার ক্ষেত্রে, যেমন হাঁটা চলা, সাইকেল চালানো। হয়ে গেল মাথা শেষ। মাথা শেষ মানে এবার চোখ শুরু করতে হবে, তাই না? দেখ, চোখকে কি বলা হচ্ছে? জ্ঞানেন্দ্রিয় বলা হচ্ছে, তাই না? সেন্স অর্গান। কেন জ্ঞানেন্দ্রিয় বলে চোখকে? স্নায়ুকেন্দ্রের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত গ্রাহক ও স্নায়ু সমন্বিত যে বিশেষ অঙ্গ পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ এবং তা অনুভবে সাহায্য করে তাকেই কি বলা হচ্ছে? জ্ঞানেন্দ্রিয় বলা হচ্ছে। তো চোখও এই কাজগুলো করে, সেই জন্য চোখকেও জ্ঞানেন্দ্রিয় বলা হয়, ঠিক আছে? এরকম অনেক জ্ঞানেন্দ্রিয় আছে, কিন্তু তোদের খালি চোখটাই পড়তে হবে, এটাই আছে সিলেবাসে। তাহলে জ্ঞানেন্দ্রিয় কাকে বলছি? যেটা বাইরের থেকে মানে বাইরের পরিবেশকে বুঝতে সাহায্য করে, অ্যাকচুয়ালি সোজা কথা, ঠিক আছে? হ্যাঁ, যে জ্ঞানেন্দ্রিয় আলোক উদ্দীপনা গ্রহণ ও দর্শনে সাহায্য করে তাকেই চোখ বলা হয়। হ্যাঁ, চোখের সংজ্ঞা তো আসবে না কখনো, এটা জানিসই। মানবদেহে চোখের বিভিন্ন অংশ ও তাদের কি কাজ। চোখের বিভিন্ন অংশ কি কি? অক্ষি গোলক, চোখের রক্ষণমূলক অংশ, আর কি অক্ষি পেশি। এগুলোর বিভিন্ন ভাগটা আমাদেরকে কি পড়তে হবে, ঠিক আছে? এই যে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি গোল, এই গোলটা কি? অক্ষি গোলক, তাই না? এখানে কিছু পেশি আছে, এই পেশিগুলোকে কি বলবো? অক্ষি পেশি। আর কি কিছু রক্ষণমূলক অংশ আছে, সেগুলো আমরা সব পড়ব, ঠিক আছে? চোখের ছবিটা কি? চোখের ছবিটা ইম্পর্টেন্ট, চোখের ছবিটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তো যাই হোক, আগে আমরা পড়ে নিই, তারপর ছবিটা আমরা আঁকা শিখব, ঠিক আছে? দেখ, অক্ষি গোলক, মাথার খুলি বা করটির মধ্যে দুটা কি অক্ষি কোটর থাকে, মানে কোটর মানে জায়গা, জানিসই তো, ফাঁকা জায়গা। সেখানে কি আমাদের দুটা অক্ষি গোলক অবস্থান করে, ঠিক আছে? অক্ষি গোলক তিনটি আবরক কই গেল রে? তিনটি আবরক কলাস্তর দিয়ে বাইরের থেকে ভিতরের দিকে আবৃত থাকে, ঠিক আছে? মানে এই যে অক্ষি গোলকটা আছে, এটা তিনটা এরকম কি দিয়ে আবৃত থাকে? তিনটা কলাস্তর দ্বারা আবৃত থাকে, তাই না? বাইরেরটাকে কি বলা হয়? তন্তুময় বহিস্তর। তারপরেরটা ভেতরেরটা কি? রক্তজালক সমৃদ্ধ মধ্যস্তর। আরেকটা কি? স্নায়বিক স্তর, ঠিক আছে? তাহলে কটা স্তর থাকে অক্ষি গোলকের মধ্যে? তিনটা স্তর থাকে। একটা তন্তুময় স্তর থাকে বাইরে, মাঝখানে কি থাকে? রক্তজালক থাকে, আর ভেতরে কি থাকে? স্নায়ু জিনিসটা জানিস তো, বেশি সেন্সিটিভ, ওই জন্য সেটাকে ভেতর দিকে থাকতে হয়, এভাবে মনে রাখবি, ঠিক আছে? ভেতরে থাকে স্নায়বিক স্তর। এছাড়া অক্ষি গোলকে আলোক রশ্মি প্রতিসরণের দ্বারা প্রতিবিম্ব গঠনের জন্য আরও কয়েকটি অংশ রয়েছে, ঠিক আছে? এই অংশগুলি হলো কি? চোখের বিভিন্ন প্রকোষ্ঠ আর লেন্স। বোঝা গেল? তাহলে চোখে আমাদের কি কি থাকছে? তিনটা আমাদের ওই আবরণ থাকছে, আর কি থাকছে? কিছু কোটর থাকছে, মানে চোখের ভেতরেও কিছু প্রকোষ্ঠ থাকছে, ঠিক আছে? ফাঁকা জায়গা থাকছে, ফাঁকা জায়গা না অ্যাকচুয়ালি, ওটার ভিতরে জিনিস থাকে, প্রকোষ্ঠ বলছে এই জন্য। আর কি থাকছে বল? লেন্স থাকছে। লেন্স, প্রকোষ্ঠ, আর কি? কলাস্তর। লেন্স, প্রকোষ্ঠ, কলাস্তর, লেন্স, প্রকোষ্ঠ, কলাস্তর, ঠিক আছে? কলাস্তরের মধ্যে তিনটা কি কি ছিল বল? তন্তুময় ছিল, রক্তজালক সমৃদ্ধ ছিল মাঝখানে, আর সবার ভেতরে কি ছিল? স্নায়ু। এবার
তন্তুময় বহিস্তরের সম্পর্কে প্রথমে আলোচনা করা হয়েছে। দেখ, তন্তুময় সংযোগ কলা দ্বারা অক্ষিগোলকের আবরকের বহিস্তরটি নির্মিত। এই কলাস্তরকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা শ্বেতমণ্ডল বা স্ক্লেরা, আরেকটার নাম কি বলছে অচ্ছদ পটল বা কর্নিয়া। ঠিক আছে, শ্বেতমণ্ডল বা স্ক্লেরা কাকে বলা হয়? বহিস্তরের মানে বাইরের যে স্তরটা আছে তন্তুময়, তার 6/5 অংশটাই কি শ্বেতমণ্ডল বা স্ক্লেরা। বোঝা গেল? এই অংশটা সাদা, মানে চোখের যে সাদা অংশটা দেখতে পাচ্ছিস, চোখের পেছনে আর সামনে যতটা দেখতে পাচ্ছিস সবটাই কি এই তন্তুময় বল স্ক্লেরা। আর যেই কালো জায়গাটা দেখতে পাচ্ছিস সেটাই কি হয়ে যায়? সামনের যে ছোট্ট অংশটা কালো গোল, কর্নিয়া। যেখানে চোখের পর্দা টর্দা থাকে সেখানে কি, সেটাকে বলছে কি আমাদের কর্নিয়া বা অচ্ছদ পটল। ঠিক আছে, আচ্ছা এই স্ক্লেরা যে জিনিসটা সাদা বর্ণের, সেটা কি কোলাজেন তন্তু দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? কোলাজেন তন্তু। আর এবার অচ্ছদ পটল যে ছিল, অক্ষিগোলকের সামনের দিকে বিন্যস্ত বহিস্তরের বাকি 1/6 অংশ নিয়ে কর্নিয়া গঠিত। ঠিক আছে, শ্বেতমণ্ডলের সঙ্গে এই এই কলাস্তরটিও বিন্যস্ত থাকে, এই কলাস্তরে বিন্যস্ত থাকে, একই কলাস্তরে আর কি। তারপর কি কাজ বলেছে? স্ক্লেরার কাজ কি? অক্ষিগোলকের আকৃতি বজায় রাখে। ঠিক আছে, আর কি অক্ষিগোলকের ভেতরের অংশকে প্রতিরক্ষা করে। কর্নিয়া কি করে? কর্নিয়া হলো অক্ষিগোলকের উত্তল স্বচ্ছ আবরণীর কলাস্তর। স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট, বোঝা গেল? আচ্ছা, স্বচ্ছ হওয়ায় এটি কি করে? আলোক রশ্মিকে প্রতিসৃত করে লেন্সে কেন্দ্রীভূত করে। মানে এই যে এটা হচ্ছে আমাদের চোখ গোল, তাই না? চোখের এটা হচ্ছে এটা কালো অংশটা, আর ভেতরে বাকিটা কি সাদা অংশটা। বাকি এই সাদা অংশটা কি 5/6 পার্ট এটা, আর এটুক কত অংশ? এটুক বাকি 1/6 পার্ট। ঠিক আছে, তো এই জিনিসটা কি করছে? চোখের শেপ প্রদান করছে আর ভেতরের অংশগুলোকে রক্ষা করছে, এই সাদা জায়গাটা। আর কালো জায়গাটা কি? কালো জায়গাটা অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট। এটা কি করছে? এই যে আলো আসছে, যে আলোকে কি করছে? প্রতিসৃত হতে সাহায্য করছে। আলোর প্রতিসরণ আমরা শুরু করেছিলাম পড়া। হ্যাঁ, তো আলোর প্রতিফলন বলিনি, কিন্তু প্রতিসরণ বলেছি। যাই হোক, প্রতিসৃত হতে সাহায্য করছে। ঠিক আছে, সামনের পার্টটা যেটা আমরা কালো দেখতে পাচ্ছি, সাদা পার্টটা যে ওটা দেখার ক্ষেত্রে ভূমিকা নেই। দেখার ক্ষেত্রে কোন জায়গাটার ভূমিকা আছে? আমরা কালো যে জিনিসটা দেখতে পাই চোখের, সেই জায়গাটায় কর্নিয়ায়। ঠিক আছে, এবার কি বলছে? রক্তজালক সমৃদ্ধ মধ্যস্তর। এটি অক্ষিগোলকের মধ্যস্তর, যা রক্তবাহ সমৃদ্ধ। মেলানিন রঙ্গক থাকে বলে এই অংশটি কি গাঢ় বাদামি বর্ণের হয়। ঠিক আছে, মধ্যস্তরটি 3টা অংশে বিভক্ত। একটা কৃষ্ণমণ্ডল বা কোরয়েড, আরেকটা কি সিলিয়ারি বডি বা সাসপেন্সারি লিগামেন্ট, আরেকটা কি বলছে আইরিশ বা কনিনিকা। ঠিক আছে, আচ্ছা, কৃষ্ণমণ্ডল বা কোরয়েড এই স্তরটি স্ক্লেরা স্তরের ভেতরের দিকে বিন্যস্ত থাকে। ও গেট, তাহলে কি হচ্ছে? আমাদের স্ক্লেরা যে ছিল, এই গোল যে স্ক্লেরা ছিল, স্ক্লেরার ভেতরে কে আছে? রক্তজালক সমৃদ্ধ বল সেকেন্ড স্তরটা, যাকে আমরা বলছি কোরয়েড বা কৃষ্ণমণ্ডল। তারপরে কি থাকছে? এই কৃষ্ণমণ্ডল এটা হয়ে গেল, এতটুকু ধর। এখানে সিলিয়ারি বডি বলে এরকম স্ট্রাকচার থাকছে। ঠিক আছে, আর এখানে কি থাকছে? সাসপেন্সারি লিগামেন্ট বলে এটার মাথায় একটা অংশ থাকছে। এদের মাঝখানে কে সাসপেন্সারি লিগামেন্ট দিয়ে কি ধরা থাকে? লেন্সটাকে ধরা থাকে। বোঝা গেল? তাহলে এই যেটা এরকম উঁচু কেন আছে? ওটাই তো এটা মানে ওই ওই কালোটা। হ্যাঁ, কর্নিয়া যেটাকে বলছে ট্রান্সপারেন্ট। কি গল্প করে যাচ্ছিস তোরা? কোথায় পড়াচ্ছি, কি বলছি, কোনো ঠিকঠাক আরা নাই। নিজেদের মতো গল্প করে যাচ্ছে। তুইও তো ওদিকে তাকা যাচ্ছিস।
আচ্ছা, তাহলে কি সিলিয়ারি বডি সাসপেন্সারি লিগামেন্ট হয়ে গেল। এবার কি আইরিশ। বা আইরিশ হচ্ছে কি, আইরিশ কোরিডিকা কি, লেন্সের সামনে বাদামি নীল সবুজ মানে এক একটা কালারের যে এক এক চোখ হয় এক একজনের, তাই না? সেই জিনিসটা কিসের জন্য হয়, কিসের কালারের জন্য? এই আইরিশের কালারের জন্য। আইরিশের কেন্দ্রে একটা কি থাকে, একটা ছিদ্র থাকে, একে পিউপিল বা তারারন্ধ্র বলা হয়। এটার মধ্যে দিয়েই চোখের মধ্যে কতটা আলো ঢুকবে কতটা আলো ঢুকবে না সেটা নিয়ন্ত্রিত হয়। যেখানে বেশি আলো সেই জায়গাটায় ছিদ্রটা ছোট্ট হয়ে যায়, অল্প আলো দিয়ে যাতে মানে কাজ হয়ে যায়, তাই না? আর যে জায়গায় হচ্ছে অন্ধকার অন্ধকার সেই জায়গায় এই ফুটোটা কি হয়ে যাবে, ছিদ্রটা বড় হয়ে যাবে, যাতে অল্প আলো আছে যেখানে সেখানে বেশি বেশি আলো চোখে যাক, ছবির গঠন হোক, তাই না? তাহলে আমাদের কেমন হলো? আচ্ছা, এর কাজগুলো আগে দেখে নিই, তারপর বলছি একেবারে। এই স্তরটি অক্ষিগোলকে প্রবিষ্ট কিছু আলো শোষণ করে এবং তার প্রতিফলন রোধ করে, ঠিক আছে? রক্তজালক সমৃদ্ধ যে স্তরটি ছিল কুরয়েড বা কৃষ্ণমণ্ডল, তার কথা বলছে। কি করে? এই স্তরটি কিছু আলো শোষণ করে এবং তাদের প্রতিফলন রোধ করে। কুরয়েড অক্ষিগোলকের কলাস্তরে পুষ্টি উপাদান আর অক্সিজেন সরবরাহ করে। রক্ত আছে মানে রক্ত তাই করবে, পুষ্টি দিবে আর হচ্ছে অক্সিজেন সাপ্লাই দেবে, তাই না? তারপর কি বলছে, সিলিয়ারি বডি লেন্সের পুরুত্ব ও বক্রতা পরিবর্তন করে, ফলে কি প্রতিসরাঙ্ক পরিবর্তিত হয় ও কাছের দূরের জিনিস দেখতে পায়। প্রতিসরাঙ্ক জিনিসটা কি সেটা কয়েকদিন পর তোরা বুঝতে পারবি। আচ্ছা, সাসপেন্সারি লিগামেন্ট লেন্সকে ধরে রাখতে সাহায্য করে আর এর বক্রতা পরিবর্তনে সাহায্য করে, তাই না? তাহলে বক্রতা পরিবর্তন কে করছে? সিলিয়ারি বডিও করছে। আর কে করছে? এদিকে তোর সাসপেন্সারি যে লিগামেন্ট সেও কিন্তু বক্রতা নিয়ন্ত্রণে সাহায্য করছে। এবার কি আইরিস বা তারারন্ধ্রকে যথাক্রমে ছোট ও বড় করে চোখে প্রবিষ্ট আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে। ওই যে চোখের যে ইয়েটা, ওই পর্দার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটাকে বড় আর ছোট করে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে। একটু আগেই বললাম, তাই না? বেশি আলো যেখানে সেখানে ছিদ্রটাকে ছোট করে দেয় যেন কম কম আলো ঢোকে, আর যেখানে অন্ধকার টাইপের জায়গা ওখানে বেশি আলোর প্রয়োজন, ছিদ্রটা বড় করে দেয়। আচ্ছা, এবার লাস্ট পার্টটা কি? স্নায়বিক স্তর, ঠিক আছে? অক্ষিগোলকের অভ্যন্তরে লেন্সের পেছনে কুরয়েডের ঠিক ভেতরের দিকে অন্তঃ আবরক হিসাবে এই স্তরটি অবস্থিত। এই স্তরটিকে রেটিনাও বলা হয়। রেটিনা স্তরটি কোষগুলির 10টি কলাস্তরে বিন্যস্ত থাকে। এই জিনিসটা তো জানা ছিল না। আচ্ছা, রেটিনা স্তরটিতে কোষগুলি কি 10টি কলাস্তরে বিন্যস্ত থাকে। এর মধ্যে সবচেয়ে বাইরের স্তরটি হলো আবরণী স্তর, যা কুরয়েড সংলগ্ন থাকে, ঠিক আছে? আচ্ছা, রেটিনার পেছনে অপটিক স্নায়ু উৎপন্ন হয়। রেটিনার স্তরের সবথেকে ভেতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোক গ্রাহক স্তরটি বিন্যস্ত থাকে, ঠিক আছে? মানে এই যে কুরয়েড, এটা ধর কুরয়েড ছিল, কুরয়েডের সঙ্গে লেগে আছে যেটা, সেটা হচ্ছে কি রেটিনার প্রথম স্তর। আর এরকম করে টোটাল এরকম করে কটা স্তর আছে? 10টা। আলোটা ডিরেক্ট এখানে পড়ে, সামনে যেটা থাকে সেটার মধ্যে পড়ে, ওটাই বলেছে। আমার বইয়ে এটা কি রেটিনা আছে? কোনটা? এটা ওটা রেটিনার কোষগুলো ওরকম দেখতে, ওটা বড় করে ছবি দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, রেটিনার স্তরের সবচেয়ে ভেতরের দিকের গুরুত্বপূর্ণ আলোক গ্রাহক স্তরটি বিন্যস্ত, যেটা বললাম। এই স্তরটি 2 প্রকারের আলোক সংবেদী কোষ দ্বারা গঠিত হয়। একটার নাম রড কোষ, ঠিক আছে? দণ্ডাকৃতির হয়, সেটা রডের মতো, দণ্ডর মতো হয় জন্য রড কোষ নাম। আর একটার নাম কি বলছে? পিরামিড আকৃতির কোন কোষ, ঠিক আছে? রড কোষ হচ্ছে কি আলোক সংবেদী রোডপসিন নামক প্রোটিন রঙ্গক থাকে। রড কোষে কি থাকে? রোডপসিন থাকে। আর কি বলছে? কোন কোষে আয়োডপসিন বা স্কোটপসিন থাকে। স্কোটপসিন বা আয়োডপসিন, এরা কি প্রোটিন রঙ্গক, আলোক সংবেদী প্রোটিন রঙ্গক, ঠিক আছে? মানে এগুলো রঙ্গক মানে আলো পড়লে এরা সেন্সিটিভ হয়, এরা কি করে? এরা উত্তেজিত হয় আলো পড়লে, আর মাথার মধ্যে ছবি তৈরি করে, ইমেজ তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলেছে? লেন্স
না, এর কাজগুলো আগে বলতে হবে, তারপর লেন্স। আচ্ছা, বিভিন্ন বস্তু থেকে আগত আলোকরশ্মি দ্বারা রেটিনাতে প্রতিবিম্ব গঠন হয়। এখানে গঠিত প্রতিবিম্বকে স্নায়ু উদ্দীপনায় পরিবর্তিত করে অপটিক স্নায়ুতে পৌঁছে দেওয়াই হলো রেটিনার কাজ। রডকোষ কম আলোতে দেখতে আর সাদা কালো আলো অনুভূতিতে সাহায্য করে। পক্ষান্তরে কোন কোষ কি করে? বেশি আলোতে ও বর্ণ অনুভূতি সৃষ্টিতে সাহায্য করে। মানে রড কোষ কি করছে? জাস্ট তোর সাদা কালো ইমেজটা তৈরি করছে। দেখতে সাহায্য করে কে? কম আলোতে কে দেখতে সাহায্য করে? রড কোষ। কম আলোতে আমরা বাল্ব জ্বালাই, রড জ্বালাই, এইভাবে মনে রাখবি, তাই না? কম আলোতে আমরা কি করি? দেখার জন্য রড জ্বালাই, ওই জন্য কম আলোতে সংবেদনশীলকে রড কোষ। আর বাকি যেটা পড়ে থাকলো অর্থাৎ কোন কোষ, সেটা হচ্ছে কি করে? কালার চিনতে সাহায্য করে। বেশি আলো পেলে কালার চিনতে সাহায্য করবে। আচ্ছা, এরপর কি বলেছে? লেন্স। লেন্সের গঠন কি? দ্বিউত্তল। দ্বিউত্তল মানে এদিকটা উত্তল, এদিকটা উত্তল। এটা হচ্ছে কি? দ্বিউত্তল। এই দিকটা উত্তল, এই দিকটা উত্তল, তাই না? দ্বিউত্তল অত্যন্ত স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে কি? মানে ওই জিনিসটাকে যদি তুই বেঁকিয়ে দিস, আবার সেটা আগের জায়গায়, আগের শেপে ফিরে আসবে। এটাকেই বলা হয় স্থিতিস্থাপক। ঠিক আছে, এতে কি প্রোটিন থাকে? ক্রিস্টালিন নামক প্রোটিন থাকে। আলোক রশ্মিকে প্রতিসৃত করে তাকে রেটিনাতে ফোকাস করে ও স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে। বোঝা গেল? আচ্ছা, এবার কি? আবরণ হয়ে গেল সব, লেন্সও হয়ে গেল, তাই না? আবরণ হয়ে গেল, তিনটা আবরণ ছিল। বাইরের দিকে কি আবরণ ছিল? বল, তন্তুময়। মাঝখানের দিকে কি আবরণ ছিল? রক্তজালক সমৃদ্ধ, যেটা কোরয়েড ছিল, কোরয়েড প্লেক্সাস না, সরি, কোরয়েড। আর হচ্ছে তোর ভেতরের দিকে কি ছিল? রেটিনা ছিল, স্নায়ু সমৃদ্ধ, তাই না? আচ্ছা, তারপরে আমরা কি পড়লাম? চোখের ওই আবরণ যখন হয়ে গেল, তারপর লেন্স ছিল, লেন্স পড়লাম। এবার কি ছিল? লেন্স, প্রকোষ্ঠ, আর ছিল তোর আবরণী, তাই না? এবার তাহলে প্রকোষ্ঠ পড়তে হবে। আচ্ছা, প্রকোষ্ঠের মধ্যে কি কি আছে দেখ। অক্ষিগোলকে তিনটি প্রকোষ্ঠ উপস্থিত, যথা অগ্রপ্রকোষ্ঠ, তারপরে কি অগ্রপ্রকোষ্ঠের মধ্যে কি বলেছে দেখ? কর্নিয়া আর আইরিশের মধ্যবর্তী যে প্রকোষ্ঠ, মানে এটা চোখ ছিল, এই জায়গাটায় ফোলা এরকম করে ছিল, এটার নাম কর্নিয়া ছিল, তাই না? পেছনেরটার নাম কি ছিল? স্ক্লোরা, 5/6 অংশ। আর সামনের এই 1/6 অংশ কি ছিল? কর্নিয়া। তো কর্নিয়া, আর এখানে কি ছিল? লেন্স ছিল, আমরা বলেছিলাম। লেন্স আর এই যে কর্নিয়ার এই মাঝখানের যে অংশটা, তাই না? এই মাঝখানের অংশটা কি? মাঝখানের অংশটার প্রকোষ্ঠটাকে কি বলা হচ্ছে বল? অগ্রপ্রকোষ্ঠ। ঠিক আছে, পশ্চাৎ প্রকোষ্ঠ কোনটাকে বলা হচ্ছে? আইরিস আর লেন্সের মধ্যবর্তী। এখানেও যদি দেখ তুই ভাগ করিস, অ্যাকচুয়ালি এটা চোখ ছিল, এই জায়গাটা ফুলের কি ছিল? কর্নিয়া। এখানে লেন্স ছিল, লেন্সের এখানে উপর দিয়ে পর্দাটা ছিল, আবার চোখের পর্দাটা, যেটা এক একজনের এক এক কালারের হয়। এখানে একটা ছোট্ট ছিদ্র ছিল। তো এই যে এই আইরিশ আর কর্নিয়ার মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ। আর এই যে এখানে দেখ ছোট্ট লেন্স আর আইরিশের মধ্যে যেটা, লেন্স আর এই যে চোখের পর্দা যেটা বলি আমরা, পর্দার মাঝখানে যেটা, সেটা হচ্ছে কি? এই পশ্চাৎ প্রকোষ্ঠ। ঠিক আছে, এখানে অগ্র হয়ে গেল, পশ্চাৎ হয়ে গেল, এগুলো ছোট ছোট অগ্র পশ্চাৎ। আর চোখের ভেতরে এই যে বড় ফাঁকা জায়গাটা, এটার নাম কি? ভিট্রিয়াস প্রকোষ্ঠ। ভিট্রিয়াস, ঠিক আছে, ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এটা কি বলছে? লেন্স আর রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠ। কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা, কাজ কি বলেছে? অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, অ্যাকুয়াস হিউমার নামক কি স্বচ্ছ তরল উপস্থিত থাকে। ঠিক আছে, তাহলে এই যে প্রথমের দুটা প্রকোষ্ঠে কি থাকে? অ্যাকুয়াস হিউমার নামক স্বচ্ছ তরল পদার্থ উপস্থিত থাকে। আর ভেতরেরটায় কি থাকে? ভেতরে ভিট্রিয়াস, ভেতরে ভিট্রিয়াস, বাইরে অ্যাকুয়াস, ভেতরে ভিট্রিয়াস হিউমার থাকে। ঠিক আছে, আচ্ছা, অ্যাকুয়াস হিউমারের কাজটা আগে একটু দেখে নিই। অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠে যে অ্যাকুয়াস হিউমার নামক স্বচ্ছ তরল পদার্থ থাকে, তা আলোক রশ্মিকে প্রতিসৃত করে প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। অ্যাকুয়াস হিউমার লেন্স, কর্নিয়া
ও আইরিশের পরিপোষক রূপে কাজ করে। পরিপোষক মানে ওই পুষ্টি পদার্থ সাপ্লাই টাপ্লাই দেয় এইসব। এবার কি ভিট্রিয়াস প্রকোষ্ঠে ভিট্রিয়াস হিউমার নামক স্বচ্ছ তরল পদার্থ উপস্থিত, যা আলোক রশ্মি প্রতিসৃত করে এবং কি প্রতিবিম্ব গঠন করে। আর কি করছে এখানে, অ্যাকোয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার অক্ষিগোলকের নির্দিষ্ট আকার বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে, মানে চোখের শেপটা ঠিকঠাক রাখে এই তরল পদার্থগুলো। বেশি হয়ে গেলে চোখটা বড় হয়ে যাবে, এইটা কম হয়ে গেলে শুকিয়ে গেলে চোখটাও ছোট হয়ে যাবে, তাই না? এই জন্য চোখের আকৃতি প্রদান করে। তাহলে আমাদের চোখের কি হলো এতক্ষণ পর্যন্ত, বল? তো এতক্ষণ পর্যন্ত আমাদের হলো ওই কই গেল, হ্যাঁ, অক্ষি গোলক যে জিনিসটা সেই পার্টটা আমরা পড়লাম, তাই না? এরপর কি আছে, চোখের পেশিও আছে আর রক্ষণমূলক অংশও আছে। তাহলে আমাদের অক্ষি গোলকের কটা পার্ট হলো? তিনটা। অক্ষি গোলকের তিনটা পার্ট, তাই না? একটা হচ্ছে কি ওই বাইরের ইয়েগুলো, বল, আবরণীগুলো, স্তর আবরণী স্তরগুলো ছিল। তারপরে কি ছিল, একটা লেন্স ছিল আর কি ছিল, প্রকোষ্ঠ ছিল। এবার ওই আবরণীরও আবার তিনটা পার্ট ছিল, তাই না? তন্তুময় ছিল, জলক আর স্নায়ু। রক্তজালক আর হচ্ছে স্নায়ুজালক। স্নায়ুজালক না, স্নায়ু সমৃদ্ধ। হ্যাঁ। এরপর কি আছে আমাদের, চোখের রক্ষামূলক অংশ, তারপর অক্ষি পেশি। কটা বাজে দেখি, 9:30 বাজে। আর একটু পড়াই। 8 আছে। হ্যাঁ আট আছে। তোর হাসিস আমিও আর্ট শিখাবো তো এখন, চোখ আর্ট করা শিখাবো, যেটা পরীক্ষাতেও আসবে। এটুক পড়ে নেই খালি, হ্যাঁ। আর তিনটা আছে, ওইটা পড়ায় দাও আর চোখটা আঁকায় দাও, ব্যাস। দেখ এবার কি বলছে, চোখের রক্ষণমূলক অংশ আর তার কাজ। রক্ষণমূলক অংশের মধ্যে কি বলেছে, কনজাংটিভা। ঊর্ধ্ব অক্ষিপল্লবের ভেতরের তল থেকে শুরু করে নিম্ন অক্ষিপল্লবের ভেতরের তল পর্যন্ত কর্নিয়ার ওপরে এই পর্দা উপস্থিত, পাতলা ও অর্ধস্বচ্ছ প্রকৃতির। মানে এই যে চোখ ছিল আমাদের, এর ওপরে একদম, এটা এখানে কি চোখের উপরের পাতা, তাই না? এটা কি চোখের নিচের পাতা, এরকম করে থাকবে। এখানে কি থাকবে, একদম উপর থেকে নিচ পর্যন্ত এরকম একটা পর্দা থাকবে অর্ধস্বচ্ছ। এটাকে কি বলা হচ্ছে, কনজাংটিভা। এটাকে কর্নিয়াকে কি করে, ধুলাবালি থেকে রক্ষা করে। তারপর কি বলছে, অক্ষিপল্লব। অক্ষিপল্লব মানে জানিসই তো, চোখের ওই ওপর আর নিচে নরম ত্বক দিয়ে গঠিত হয় যে এই জিনিসটা, এই যে এই জিনিসগুলো, এগুলো কি অক্ষি পল্লব, চোখের পাতা যেটাকে বলে। এটাও চোখকে ধুলাবাড়ির থেকে রক্ষা করে, তীব্র আলোর থেকে চোখকে রক্ষা করে। আর কি বলছে, ওপরে অশ্রুগ্রন্থি, ওপরের অক্ষিপল্লবের ভেতরে, মানে অক্ষিপল্লব ওপরের যে চোখের পাতাগুলো ছিল সেগুলোর ভেতরে কি, নিচের দিকেরটায় নয় কিন্তু, শুধু ওপরেরটায় অশ্রুগ্রন্থি থাকে। ঠিক আছে, এই গ্রন্থিগুলি কতগুলো নল দিয়ে, মানে নলের সমৃদ্ধ, নালাকার, আরে নালী সমৃদ্ধ হয়, কতগুলো নল যুক্ত থাকে এই গ্রন্থিগুলোর সাথে, যেগুলো দিয়ে কান্না আসে। এই কান্নার মধ্যে কি থাকে, অশ্রুর মধ্যে, বল? লাইসোজাইম উৎসেচক থাকে, লবণ থাকে NaCl, তারপরে NaH সোডিয়াম বাইকার্বনেট যেটা NaHCO3 সেটা থাকে, ইত্যাদি লবণ মিশ্রিত থাকে চোখের জলের সঙ্গে। ফলে চোখ জীবাণুকে নাশ করতে পারে চোখের জল। ঠিক আছে, চোখে ধুলোবালি পড়লে তা ধুয়ে বের করে দেয়। হয়ে গেল চোখের রক্ষণমূলক স্তর। এবার অক্ষিপেশি, 1-2 লাইন আছে, এটাও বলে দিই। সেটা কি, অক্ষিপেশি, অক্ষিকোটরের ভেতরে অক্ষিগোলকে 6টি পেশি দ্বারা যুক্ত থাকে। কটি পেশি দ্বারা যুক্ত থাকে? 6টি। যেমন 4টা রেকটাস পেশি চোখকে উপর নিচে আর পাশাপাশি দেখার জন্য সাহায্য করে, আর অক্ষিগোলককে ঘোরাতে সাহায্য করে। ঠিক আছে, আর কি বলছে, চোখের ঘূর্ণনে 2টি
থাক ওটা পড়লে অবলিক পেশি সাহায্য করে। এইটুকুই তো। আর তিমিত্র দেখ তারপর আরে এটা শুরু সোলারে এই যে এটা এইটুকু। যেটা থাকে গরু জানি আমি। ওইটা তুই তো গরু যেমন তাই তো তোর- জানবি তো যেমন তোর কাদা তাহলে শরীর পক্ষে ভালো। তাহলে 4টা রেক্টাস পেশি আর 2টা কি অবলিক পেশি থাকে। অবলিক পেশিগুলো ঘূর্ণনে সাহায্য করে, আর 4টা রেক্টাস পেশি কি ওপর নিচে আর পাশাপাশি দেখার জন্য সাহায্য করে, তাই না? আচ্ছা, ওই যে আরো বেশি এই বইটাতে পড়া ওকে বাইরে আরে ফোন করে দাও আচ্ছা এবার এখানে দেখ, আসলে না বেস্ট এদিকে দেখ এবার সবাই। চোখের মধ্যে কটা পার্ট ছিল? চোখ কানো দেখছে। চোখের মধ্যে কটা পার্ট ছিল? তিনটা 3টা। কি কি ছিল বল? ওই যে ঠিক অক্ষিগোলক ছিল, তারপরে হচ্ছে অক্ষিগোলক, তো নাই পড়ে আর একটা কি ছিল? প্রতিরক্ষামূলক স্তর, স্তর হাড় আর হচ্ছে ওই যে প্রতিরক্ষামূলক স্তর, কি লেন্স বলছিস? হাট। আর একটা ছিল পেশি। ও পেশি পেশি কই আমরা কই এখনই তো পেশি পড়ালাম, 6টা পেশি। আচ্ছা, অক্ষিগোলকের কটা পার্ট ছিল আবার? অক্ষিগোলকেরও 3টা পার্ট। সবগুলোর প্রথমেরগুলো 3টা পার্ট। কি কি ছিল বল? প্রথমে আবরণ ছিল, আবরণ ছিল, তারপরে কি ছিল বল? লেন্স ছিল, আর কি ছিল? প্রকোষ্ঠ ছিল, তাই না? আচ্ছা, এবার আবরণের মধ্যেও কটা ছিল? তিনটা 3টা ছিল। কি কি ছিল? ওই যে কি স্তম্ভময় লিখছো তন্তুময়, এটা রক্তজলে বাকিটা স্নায়ু ওরে ভাই এটা কি প্রতিরক্ষামূলক স্তর, তারপরে একটা কি ছিল বল? রক্তজালক সমৃদ্ধ, বেশি তো বিষয় বসে হলে একটু দেখি আর কি? আর হচ্ছে স্নায়ু কোষ স্নায়ু সমৃদ্ধ, তাই না? আজকে প্রথমবার বসালি বললো মানে বলতেছিস প্রতিদিন তো ক্যামেরাটা হাঁ করে তাকায় দেখি কিছুই বলে না তন্তুময়ের মধ্যে কি কি ছিল? স্ক্লেরা ছিল, স্ক্লেরা কর্নিয়া আর স্ক্লেরা ছিল 5/6 অংশ, আর 1 অংশ 1 ভাগ কি ছিল? 6 ভাগের 1 কর্নিয়া কর্নিয়া ছিল, লোম কর্নিয়া ছিল। রক্তজালক সমৃদ্ধটার নাম কি ছিল? কৃষ্ণমণ্ডল বা কোরয়েড, তাই না? আর স্নায়ু সমৃদ্ধটা কি ছিল? রেটিনা, তাই না? আর কি ছিল? আর কিছু ছিল কি? প্রকোষ্ঠ ছিল হচ্ছে তোর 3টা। কি কি ছিল? অগ্র অগ্র মধ্যপশ্চাৎ না, অগ্র ছিল, পশ্চাৎ ছিল লেন্স না, তাহলে আর ছিল ভিট্রিয়াস প্রকোষ্ঠ। লেন্স তো এখানে অন্য পার্ট, লেন্স ভিট্রিয়াস, তাই না? এই ছিল হচ্ছে আমাদের চোখের পার্ট। এতটুকুই আমরা পড়লাম। এবার এটার ছবি আঁকতে হবে। হ্যাঁ তোমার ছবি দেখে আমি আচ্ছা, একটা জিনিস দেখে নেই, দাঁড়া। না কি পাইছে না আমি ছি, চাপতে দে। পাগল ছাড় ছাত্রীরা আজকে
এই যে এখানে সিলিয়ারি বডি আর ইয়েও তো ছিল, সিলিয়ারি বডি ছিল, কোরয়েডের সাথে কি ছিল? সিলিয়ারি বডি সামনের দিকে, আর একটা কি ছিল? আইরিশ বা কনিনিকা, তাই না? এবার ছবি আঁকতে হবে। এখানেই আছে। তারপর থেকে গামছা নিয়ে আসতে হবে। তুমি তো কত ই করে আঁকা দিলে, এখন গোলটা আঁকতে হবে। আঁক গোল। হাতে আঁকাও। না না, দাদা ভাইয়ের ছবি আলাদা আছে। আমি তো বাড়িতে দেখে নেবো। তোর চোখটা দেখি, মানে তোর দেখা না। চোখটা চাইনিজের মতো। দেখ আর তোরটা কি? জাপানিজের মতো। জাপানিজের মতো। একসাথে না। মেয়েদের মতন চোখ কালার। তোর চোখগুলো কেমন হতো? ছেলেদের মতো। একদম মোড়ক। মরণ হোয়াট ইজ মরণ না মোরগ কি বললি? মোরগ। ঠিক আছে, হ্যাঁ। দাঁড়া আমি আঁকি। কি হলো? বাবা ওখানে আসতেছে। খাতা নাই তো? না, হ্যাঁ আছে। সরকার থেকে দেয় দিদি। এটা আমি আঁকাবো। না, আরে, হ্যাঁ, আঁকতে ইচ্ছা হচ্ছে। টেস্টটা এখন আছে। আচ্ছা যাই হোক, দেখ দাদা ভাইয়ের আঁকার ইচ্ছা করছে না। আমি দেখো একদম সেম টু সেম আঁকা পারতাম। ছাপে যে ইয়ে দেবে বইয়ের ইয়ে দেবে চোখ তো নাই ছাপতে এই যে বলি পরীক্ষার সময় তো আঁকতে হবে। যা কঠিন আছে। আসবে চোখ ঠিক আছে, এরকম করে আঁকলি। এটা কিসের জায়গা রাখলাম? এটা আমি এটা হচ্ছে নার্ভের জায়গা রাখলাম। ঠিক আছে, অপটিক নার্ভ। এখান থেকে এটা উঠে গেল কোরয়েড। আচ্ছা, এখান থেকে কি হবে? সিলিয়ারি বডি আঁকতে হবে এরকম করে। ঠিক আছে, সিলিয়ারি বডি আঁকলি। আসিস না আঁকাবো। সিলিয়ারি বডির পর কি আঁকতে হবে? এখান থেকে এরকম করে দাগ দাগ দিয়ে দাগ দাগ দিয়ে লিগামেন্টটাকে দেখাতে হবে। ঠিক আছে। সাসপেন্সারি লিগামেন্ট। এটা কি? সিলিয়ারি বডি। আর এগুলো কি বল? লিগামেন্ট। আর এখানে কি? লেন্স। দ্বিতল এরকম করে একটা লেন্স এঁকে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কি আঁকতে হবে? সামনের দিকে বল, এরকম করে সামনের দিকে কি আঁকবি? পর্দা আঁকতে হবে চোখের, আইরিস যেটাকে বলছে, তাই না? আর এখানে ছোট্ট একটা গ্যাপ রাখতে হবে। সেই গ্যাপটা হচ্ছে কি বল? যেই গ্যাপটা দিয়ে আলোটা ঢুকবে, তাই না? এখানে একটা গ্যাপ রাখতে হবে। গ্যাপটাকে আর একটু বড়ই রাখি, দেখতে ভালো লাগবে তাহলে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখি সব ঠিক, সব কিছু আঁকলাম নাকি ঠিকঠাক। যা আমার পারমিশন শেষ দিলাম পারমিশন এই আমি দেখবো আপনার পরে যাস খা ও ও এই এরা কি শুরু করছে? বাঁচলাম। আমার দেখা বাচ্চা বাচ্চা হচ্ছে বাচ্চা আর চুপ তো আঁকতে পারবে কি? গোলটাও তো আঁকতে পারিস না। আচ্ছা, এখানে আরেকটা স্তর হবে, স্তরটা দিতে আমি ভুলে গেছি, সরি। এখন বলছি সরি। ওকে তুমি ভিডিওতে যে দেখবে তাকে সরি বলছে, চুপ থাক। ও কিছু ভিডিও দেখবে
আমিও দেখবো ভিডিও। এই যে এখানে একটা স্তর হবে, ইয়ে কালার সাদা হওয়া উচিত ছিল। কেউ সাহায্য করবো? না ভাই, এটা চোখ ভালোই হচ্ছে না। না, আমার কি বলতো, এই রবার দে। চোখ না ওটা, বললাম না ভালো হয়ে আছে কেন। ওটাই তো দেখে মনে হচ্ছে। হ্যাঁ ওটা কি একটু পাতলা। হয়ে গেল। হয়েছে? দাদা ভাই কিছু ঠিক। ভালোই হচ্ছে। আর এখান থেকে ওই একটা ইয়ে দিয়ে দিতে হবে বাইরে দিয়ে, আবরণী পড়লাম না একটা, চোখের পাতা দেবে না? চোখের পাতা আঁকাতে হবে না। এই যে এটা কই দিল ডাল পালার মতন ডাল পালা না ওটা। কি এই যে এই জিনিসটা দেখ, এই জিনিসটা দিতে হবে বলছি। এটা হচ্ছে এই চোখের বাইরের পর্দা না, বাইরের আবরণীটা, অর্ধ পর্দা, কানের পর্দা। ঠিক আছে, তাহলে এটা কি এই জায়গা, এই প্রকোষ্ঠটার নাম কি? এই প্রকোষ্ঠটা কি বল? অগ্র প্রকোষ্ঠ। এই তোরা বলতো দেখো। আর এই প্রকোষ্ঠটা কি? মধ্য পশ্চাৎ প্রকোষ্ঠ। আর এখানে ভেতরেরটা কি? ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস প্রকোষ্ঠ, এখানে ভিট্রিয়াস হিউমার থাকবে। ঠিক আছে, দেখি আর কিছু মিস হলো নাকি। কিন্তু বর্ষার চোখকে মদের চোখ বলে দিছিস, আর কিন্তু বলতে পারবি না সুন্দর চোখটা মনে রাখিস। তোরা বাদ দে, বুঝতে হবে না। এই যে এই জায়গাটা অপটিক নার্ভ এখান থেকে আসার জন্য এই জায়গাটাকে অন্ধবিন্দু বলা হয়। ঠিক আছে, আর এখান থেকে রেটিনাটা আঁকতে হবে। এটা হচ্ছে কি রেটিনা, ওই 10টা যে বললাম ইয়ে থাকে, স্তর থাকে, সেটা হচ্ছে এগুলো। ব্যাস এটুকু আঁকতে পারলেই হয়ে গেল। চোখে এত কিছু থাকে ঠিক করে দে, একটাতে তো দেখতেই পাবি না, দেখলেই হলো। বহুত বড় হয়ে যাবে। দেখলি সবাই হ্যাঁ কি আঁকলাম? এটা চোখ, চোখ এগুলা কি দাগ দাগ? ওগুলা পেশি। চোখটা হ্যাঁ, প্র্যাকটিক্যাল দেখতে। আমার চোখটা বাইজ হয়েছে। ইয়ে তো গোবরে। তাহলে দেখ প্রথমে আমরা কি আঁকলাম, এরকম একটা, এদিকে দেখ সবাই, এরকম একটা গোল আঁকলাম, তাই না? একটা বলতে এরকম দুটো গোল আঁকলাম। তারপরে কি করলাম, এই জায়গাটা মুছে দিতে হবে। মুছে দেওয়ার পর এখান থেকে আমরা কি সিলিয়ারি বডি বানাবো। ঠিক আছে, তারপর কি বানাবো, একটা লেন্স বানাবো, দ্বি উত্তল একটা লেন্স বানাবো, দুই দিকে যার উত্তল। তারপরে এখানে কি সাসপেন্সারি লিগামেন্ট এরকম করে আঁকবো। হয়ে গেল, মেইন জিনিস এতটুকুই ছিল। তারপরে কি টেকনিক্যাল জিনিসগুলো সব ভালো করে আঁকবি। এখান থেকে দেখ, এখান থেকে একটা এরকম আঁকলাম, সামনের দিকে পর্দা, নিচের দিকেও কি সামনের দিকে একটা, নিচের দিক থেকে পর্দা। বোঝা গেল? আইরিশ হয়ে গেল, তাই না? দেখো আমারও হয়ে গেল। ওটা দেখাটা ইম্পর্টেন্ট না, এখানে কি আঁকছি সেটা দেখ। ওটাও তো চোখ। যেই পয়েন্টগুলো আঁকছি সেই পয়েন্টগুলো যেন মেনশন থাকে। ঠিক আছে, আচ্ছা, এটা তো হয়ে গেল তোর পেছনের দিকটা কৃষ্ণমণ্ডল, তাই না? কৃষ্ণমণ্ডলটাই এখানে সামনের দিকে কি সিলিয়ারি বডি আর ইয়ে তৈরি করছে, সাসপেন্সারি লিগামেন্ট, আর মাঝখানে লেন্স, আর এখানে আইরিশ। হয়ে গেল, কৃষ্ণমণ্ডলটা দিয়ে ছবিটা আমি প্রথমে তৈরি করে নিলাম। তারপর কি করব, কৃষ্ণমণ্ডলের ভেতরের দিকে কি আঁকাবো, কৃষ্ণমণ্ডলের ভেতরের দিকে আঁকাবো আমি রেটিনা। এই জায়গাটা একটু গ্যাপ রাখবো, কারণ এদিক থেকে নার্ভ প্রবেশ করবে।
তাই না? আর কৃষ্ণমণ্ডলের বাইরের দিকে কি আঁকাবো? বাইরের দিকে আঁকাবো আমি, বল, স্ক্লেরা আর কর্নিয়া। স্ক্লেরা আর কর্নিয়া, এটা হয়ে গেল আমাদের কি, পেছনে স্ক্লেরা আর সামনেরটা কি, কর্নিয়া। সামনেরটা হয়ে গেল আমাদের কর্নিয়া। ঠিক আছে, পেছনেরটা স্ক্লেরা, সামনেরটা কর্নিয়া, আর এখানে হয়ে গেল এটা কি, কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, সিলিয়ারি বডি, সাসপেন্সারি লিগামেন্ট, আইরিশ, লেন্স। লেন্স। ঠিক আছে, আর এটা কি হয়ে গেল, ভেতরের দিকে এরকম দাগ দাগ দিয়ে দিতে হবে, এটা হচ্ছে আমাদের রেটিনা। রেটিনার মধ্যে পারলে এখানে একটা এরকম ছোট্ট, চোখটার জাস্ট পেছনে কি দিবি, এরকম ছোট্ট একটা ডাউন একটা অংশ দিয়ে দিবি, এই জায়গাটাকে পিতবিন্দু বলা হয়। ঠিক আছে, এই জায়গায় সবচেয়ে ভালো ছবি গঠন হয়, একে পিতবিন্দু বলা হয়। হয়ে গেল। আর সবার শেষে কি করবি, বাইরে দিয়ে এই প্রোটেকশনের যে লেয়ারটা থাকে সেটা দিয়ে দিবি। এখান থেকে একটা সোজা দাগ, এখান থেকে একটা সোজা দাগ, এখান থেকে নিয়ে সামনে দিয়ে একটা অথবা একটু টয়লেটে এরকম করে কভার। ঠিক আছে, একটু দাঁড়া, এখনই ছুটি হয়ে যাবে, পড়ে যাবি। এখান থেকে এটা দিয়ে দিলি, হয়ে গেল চোখের ছবি। পয়েন্টিংগুলো করে দিবি, যেগুলো যেগুলো আমি মুখে বললাম সেগুলো সেগুলো লিখে দিবি। আর এখান থেকে নার্ভটা, ব্যাস ছুটি গেল।